প্রবলেম দেখায় ওটা প্রবলেম অ্যাক্সেস হবে, ডিনাই। ওটা প্রবলেম হবে, ওটা আপনিই করবেন। এই যে জ্যাম্প লিখে সার্চ করবেন, জ্যাম্প লিখে সার্চ করার পর এর উপর রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিবেন। তাছাড়া এমনি আচ্ছা ওপেন করলে দেখবেন যে ওইটা এরর আসতেছে, ঠিক আছে? আপনি দিবেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে ইয়েস চাবে, ইয়েস দিবেন। তো আমি আপাতত অন করছি না, দিলে দেখবেন যে ওই প্রবলেমটা সলভ হয়ে গেছে। এটা আমি বলি নাই, মনে আছে না? আচ্ছা, তো আমাদের আচ্ছা ফোল্ডার ছিল হচ্ছে ঝালকাঠি। এই ফোল্ডারে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলটা কমপ্লিট করেছিলাম। তো আমরা এখন লগ ইন করবো, ড্যাশবোর্ডে লগ ইন করবো। আমাদের ইউজার নেম ছিল অ্যাডমিন, পাসওয়ার্ডও অ্যাডমিন। আচ্ছা, লগ ইন করে নিচ্ছি ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আমরা অ্যাপিয়ারেন্সের থিম অপশন পর্যন্ত দেখেছিলাম, থিমস কি কাজ করে। থিমস এর ভিতর অনেকগুলো টেমপ্লেট থাকে, যে টেমপ্লেট গুলো ইউজ করে আমরা ইজিলি ওয়েবসাইট তৈরি করতে পারি, তাই না? তো থিম গুলো, এখানে থিম অনেক প্রিমিয়াম থিম আছে, আমরা হয়তো ডাউনলোড করে এখানে ইউজ করতে পারি। প্লাস এদের অ্যাড নিউ বাটনে ক্লিক করলে ওয়ার্ডপ্রেস অর্গের থিমও কিন্তু এখানে কিন্তু সাজেস্ট করে, এটা কিন্তু আপনাদের বলা হয়েছিল। এবং আপলোড থিম নামে দেখেন যে আপলোড থিম নামে আর একটা অপশন আছে। আপলোড থিম মানে যে আমরা থিমটা আপলোড করব, হয়তো আমরা কোথাও থেকে ডাউনলোড করেছি, কেউ আমাকে দিয়েছে, তো সেটা কিন্তু আমরা কিন্তু আহ এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করেও দিতে পারি, প্লাস চুজ ফাইল করেও কিন্তু আনতে পারি। এবং ইনস্টল নাও এ ক্লিক করলে দেখবো যে আমরা থিমটা ইনস্টল হচ্ছে। এবং থিম ইনস্টল হওয়ার পরে আরেকটা অপশন আছে থিমটা অ্যাক্টিভ, তো এগুলো আমরা পরে দেখবো। দেন একটা অপশন আছে হচ্ছে কাস্টমাইজ নামে একটা অপশন আছে। এই কাস্টমাইজ অপশনটাতে কি থাকে, কাস্টমাইজ অপশনটা ওপেন করলেই দেখবেন যে একটা ইন্টারফেস ওপেন হয়। ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এবং এখানে অনেকগুলো অপশন থাকে। যদিও এখানে মাত্র কয়েকটা অপশন আছে, কিন্তু এটা থিমের উপর ডিপেন্ড করে। থিম প্রোভাইডার যদি আপনাকে অনেক অপশন দিতে চায়, তো এখানে দিতে পারে। তাদের উপর নির্ভর করবে, আপনি কোন থিম ইউজ করতেছেন সেটার উপর নির্ভর করবে। তো এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি পেজটা লাইভ হ্যান্ডেল করতে পারবেন, লাইভ এডিট করতে পারবেন। যেমন সাইট আইডেন্টিটি, দিস ইজ মাই ফার্স্ট ডাব্লিউপি, তাই না? আহ, এটা আমি লিখছি, তো এটা আপনি যদি চেঞ্জ করতে চান, এটা কি আপনার ওয়েবসাইটের টাইটেল না? সাইট টাইটেল। দেখেন যে এখানে যদি আমি দেই ঝালকাঠি, ঝালকাঠি দিয়ে পাবলিশ দিলেই দেখবেন যে এরপরে আপনি এই যে উপরে দেখেন, এই যে এখানে কিন্তু ঝালকাঠি কিন্তু চলে আসছে। তারপরে জাস্ট অনাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটাও আপনি এখানে যদি দেন যে ঝালকাঠি WD 403, দেখেন এটার সাথে সাথে এখানে লাইভ পরিবর্তন হয়ে যাচ্ছে, তো এটা হ্যান্ডেল করতে পারেন। প্লাস এখানে সিলেক্ট লোগো, সিলেক্ট লোগো কোনটা, সাইটের যে থাকে, একটা লোগো থাকে, দেখবেন যে উপরে টাইটেল বারে একটা ইমেজ থাকে। এটা HTML দিয়ে কিভাবে করে বলেন তো? ফ্যাব আইকন দিয়ে করে, তাই না? লিঙ্ক ট্যাগের মাধ্যমে ইমেজ লিঙ্ক করে ফ্যাব আইকন দিয়ে কিন্তু এটা কিন্তু করা যায়। তো এটা এখানে দিচ্ছে, এখানে আপনি জাস্ট একটা ইমেজ আপলোড করে দিলেই দেখবেন যে এটা কিন্তু ফ্যাব আইকন হিসেবে এখানে কিন্তু থাকবে, সাইটের আইকন হিসেবে। তারপরে উম ও সরি, এটা তো লোগো ছিল, নিচেরটা ছিল সিলেক্ট, সিলেক্ট সাইট আইকন। আর এটা হচ্ছে লোগো, তাই না? লোগো চাইলে এখান থেকে দিতে পারেন, আর সাইট আইকন হচ্ছে এটা। তারপরে কি আছে, কালারস এন্ড ডার্কস মোড। আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালারটা কি চাচ্ছি, এখান থেকে লাইট সিলেক্ট করে দিতে পারি যে কালারটা চাই। তারপরে ডার্ক মোড আমরা দিতে চাই কিনা, এটাও কিন্তু এখানে কিন্তু আছে। তারপরে এই অপশন গুলো যে প্রত্যেকটা থিমে যে সেম থাকবে তা কিন্তু না, এটা প্রত্যেকটা থিম ওয়াইজ কিন্তু ডিফারেন্ট হবে। দেখবেন যে একটাতে নিচে আছে, একটাতে উপরে আছে, একটাতে হয়তো এই অপশনটা নাই আর একটাতে আছে, এরকম অনেক। ব্যাকগ্রাউন্ডে যদি আমরা ইমেজ দিতে চাই সেটাও আমরা দিতে পারি। তারপরে মেনুস, আমরা যদি মেনু যদি অ্যাড করতে চাই, এখান থেকে নতুন মেনু ক্রিয়েট করা, বা মেনুর লোকেশন গুলো চেঞ্জ করা। মেনুর লোকেশন গুলো কি, যেমন
আপনি যদি প্রাইমারি মেনু রাখতে চান, সেকেন্ডারি মেনু, আবার অনেকগুলো থিমে দেখবেন যে ফুটার মেনু, এরকম অপশন থাকে। দেন আছে হচ্ছে উইজেটস। উইজেটস কি, যে আমরা দেখা যাচ্ছে যে কিছু জিনিস, যেমন আমাদের বিভিন্ন টেমপ্লেটে আপনি গিয়ে দেখবেন, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে আপনার সাইড বার নামে একটা জায়গা আছে। সাইড বার নামে একটা জায়গা আছে, দেখবেন যে এখানে ব্লগ পোস্ট লেখা এবং এই সাইডে দেখবেন যে এই সংক্রান্ত কিছু তথ্য দেয়া, যেমন রিসেন্ট কিছু পোস্ট বা রিসেন্ট কিছু কমেন্ট, বা এখানে হয়তো সার্চ বারটাও থাকলো বা অথরের ইনফরমেশন থাকলো। তো এইগুলো দেখা যাচ্ছে একটা উইজেটের মাধ্যমে ওয়ার্ডপ্রেস শো করে। তো সেইটাই এখানে দেয়া আছে। আমি যদি একটা পোস্ট যদি ওপেন করি, আচ্ছা এখানে পোস্টের সাইড বারটা ওরা ওপেন রাখে নাই। রিসেন্ট পোস্ট, আচ্ছা এখানে সাইড বারটা নিচে দিছে, ঠিক আছে, এখানে নিচে দিছে, ফুটারে দিছে। দেখেন এখানে কি আছে, সার্চ বার আছে, রিসেন্ট পোস্ট আছে, রিসেন্ট কমেন্ট আছে। এখানে যদি আমরা কোনো অন্য কোনো উইজেট অ্যাড করতে চাই, যেমন হয়তো আমরা অ্যাড করব কাস্টম একটা এইচটিএমএল অ্যাড করি, এই উইজেটের একটা টাইটেল দিতে পারেন আপনি, এখানে কন্টেন্টটা দিয়ে দিতে পারেন। কাস্টম এইচটিএমএল বলতে আপনি কিন্তু এখানে সরাসরি এইচটিএমএল লিখতে পারেন। যেমন আমি যদি h2 ট্যাগ দিয়ে যদি লিখি যে ঝালকাঠি WD 403 দিয়ে যদি পাবলিশ করি, তারপরে এখানে আমরা যদি রিলোড করি, রিলোড, দেখেন এই যে ঝালকাঠি 403 কন্টেন্টটা কিন্তু চলে আসছে। তো আবার আমরা যদি এটা যদি রিমুভ করে দেই, যে এটা রিমুভ করে দিলাম, তাহলে দেখবো যে হ্যাঁ ওইখান থেকেও রিমুভ হয়ে যাবে। আচ্ছা পাবলিশড হয় নাই মনে হয়। ওয়েট এ মিনিট, কে ওকে এখানে রিমুভ হলো না কেন? দেখেন এখানে কিন্তু রিমুভ হয়ে গেছে, এখানে কোনো কারণে ক্যাশ থেকে পাচ্ছে। তারপরে যদি আমরা যদি রিসেন্ট কমেন্ট, রিসেন্ট পোস্ট এগুলো সবগুলো যদি রিমুভ করে দেই, তাও দেখবো যে হ্যাঁ রিমুভ হয়ে গেছে। বা কোনোটা যদি অ্যাড করি, সেটাও দেখবো যে অ্যাড হয়ে গেছে। যে এখন আর কিছুই নাই, সবকিছু রিমুভ করে দিছি। আচ্ছা দেন কি আছে, উইজেটস এর পরে হোম পেজ সেটিং। হোম পেজ আমরা কোনটা রাখবো? আমরা যদি কোনো স্ট্যাটিক পেজ যদি হোম পেজ রাখি, তাহলে আমাকে এই স্ট্যাটিক পেজ রাখতে হবে, ঠিক আছে, এবং হোম পেজটা সিলেক্ট করে দিতে হবে কোনটা হোম পেজ হবে। কারণ কি, যে ওয়ার্ডপ্রেস কিন্তু আমি কালকে একবার বলেছিলাম যে ওয়ার্ডপ্রেস কিন্তু যাত্রা শুরু করেছিল ব্লগিং প্ল্যাটফর্ম হিসেবে। তো সেই হিসাবে এদের প্রথমেই পোস্ট পোস্ট শো করার জন্য অপশনটা থাকে, এদের হোম পেজে থাকে বিভিন্ন ধরনের পোস্ট। হোম পেজে বিভিন্ন ধরনের পোস্ট শো করে। তো তার মানে আপনি যদি ব্লগ সাইট খুলতে চান, তখন আপনাকে ইওর হোম, ইওর লেটেস্ট পোস্ট, এই অপশনটাই হোম পেজে ডিসপ্লে করবে। কিন্তু আমি যদি একটা স্ট্যাটিক পেজ যদি ডিসপ্লে করতে চাই, তার মানে হয়তো একটা পেজ ডিসপ্লে করব, তখন সেই পেজটা ক্রিয়েট করে এই স্ট্যাটিক পেজ থেকে, হোম পেজ থেকে আমাকে সিলেক্ট করে দিতে হবে পেজের নামটা। দেন কি আছে, এক্সার্ভ সেটিং। আমরা যদি এই পোস্টে কি শো করাতে চাই, এই হোম পেজে যে ফুল টেক্সট শো করাতে চাই পোস্টের,
নাকি সামারিটা শো করাতে চাই, এই অপশনটা। দেন অ্যাডিশনাল সিএসএস, আমরা হয়তো এখানে অনেক কিছু সিএসএস করতে পারি, কাস্টম সিএসএস। যেমন আপনি হয়তো বুঝতেছেন না যে এই কালারটা আপনি কই থেকে চেঞ্জ করবেন, আপনি সরাসরি ইন্সপেক্ট করে হয়তো এটার সিএসএস টা করে দিলেন যে এন্টিটি টাইটেল এর কালার হবে হচ্ছে এন্টিটি টাইটেলের আমি কালার দিলাম হচ্ছে রেড, তাহলে হয়তো রেড কালার, তাই না? এখন যদি আমি এই স্টুক সিএসএস যদি কপি করে যদি আমার যদি এইখানে যদি দিয়ে দেই, তাহলে দেখবে হ্যাঁ এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে আপনি সিএসএস গুলো কই রাখবেন সেই জায়গাটাও কিন্তু আপনার কাস্টমাইজ অপশনে দিয়ে দিছে। তো এটা সব থিমেই থাকে এই অপশনটা, কাস্টম সিএসএস এর অপশনটা। দেখবেন যে অ্যাডিশনাল সিএসএস নামে থাকে, কাস্টম সিএসএস নামে থাকে, কিন্তু এই অপশনটা দেয়া হয়। আহ তারপর কাস্টমাইজের ভিতর কিন্তু অনেকগুলো অপশন পেয়ে গেলাম, এর মধ্যে কিন্তু আমরা কিন্তু এগুলো কিন্তু দেখে ফেলছি, তাই না? এই যে উইজেটস, মেনুস, ব্যাকগ্রাউন্ডস, তারপরে কি আছে, থিম এডিটর নামে একটা অপশন আছে। অ্যাপিয়ারেন্স এর ভিতর থিম এডিটর নামে একটা অপশন আছে। এই থিম এডিটরটা যদি আপনি যদি ওপেন করেন, দেখবেন যে আপনি থিমের কোড হ্যান্ডেল করতে পারবেন আপনার উইদাউট ব্যাক এন্ডে যাওয়া ছাড়া। আপনি এই ড্যাশবোর্ড ওপেন করেই থিমের কোড এডিট করতে পারবেন, আপনাকে ফাইল এডিট করতে হবে না, সরাসরি হোস্টিং এ দিকে যেয়ে যে আমার ফাইলটা খুঁজে এডিট করতে হবে এরকম কিছু নাই, আপনি এখান থেকে থিমের কোড এডিট করতে পারেন। তবে এটা আর কি নট রিকমেন্ডেড যে আপনি এইভাবে এডিট করেন। দেখেন যে থিমের স্টাইল শীট বা স্টাইল সিএসএস এ কি কি সিএসএস দেয়া আছে, এগুলো এখানে সব ডিটেলস এ দেয়া আছে। তারপরে ধরেন যে আরো আরো কিছু ফাইল আছে থিমের, যেমন থিমের কি কি ফাইল থাকে, যে অ্যাসেটস এর ভিতর কিছু ফাইল আছে, তারপরে সিএসএস এর ভিতর সিএসএস ফাইল গুলো আছে, জেএস এর ভিতর জেএস ফাইল গুলো আছে, সাস এর ভিতর সাস ফাইল গুলো আছে, তারপরে আপনার স্যার এই সার্চটা কি স্যার? সাসটা এক টাইপের সিএসএস। তারপরে কমেন্টস, সাস আমরা শিখি নাই, ঠিক আছে, আমরা নরমাল সিএসএস শিখছি। তারপরে কমেন্টস এর ভিতর কমেন্টস এর ফাইল গুলো আছে, যে কমেন্টস কিভাবে হ্যান্ডেল করবে। এই কমেন্টস পিএসপি এর ভিতর এই কমেন্টস নিয়ে পিএসপি কোড গুলো এখানে করা আছে, যে এখানে পিএসপি সব কন্ডিশন লেখা আছে, এই এইচটিএমএল ট্যাগ গ্রুপ লেখা আছে, এগুলো অনেক কিছু লেখা আছে। তারপর সিঙ্গেল পেজ, তার মানে এখান থেকে আপনি থিমের ফাইলগুলো হ্যান্ডেল করতে পারবেন। তবে এটা নট রিকমেন্ডেড আপনি এখান থেকে থিমের ফাইল হ্যান্ডেল করেন। এখান থেকে থিমের ফাইল যদি আমি হ্যান্ডেল করি, কি হবে, যে হয়তো কমেন্ট ডট পিএসপি টা আপনি বুঝছেন, এখান থেকে আপনি একটা জিনিস হ্যান্ডেল করলেন, এবং এখানে আপনি কোনো কোডে ভুল করলেন, তো তাতে কি হবে যে আপনি পরে দেখা গেল সাইট ভেঙে গেল, সাইট ব্রেক হয়ে গেল, কিন্তু এটা একটা লাইভ সাইট, দেখা গেল যে ক্লায়েন্টের খুব ইম্পর্টেন্ট সাইট, ক্লায়েন্টের ই কমার্স সাইট বা ক্লায়েন্টের একটা সার্ভিস বেস সাইট, তো আপনি নষ্ট করে ফেলছেন একটা কোড লিখে, ভুল কোড লিখছেন, তো সাইট আর লোডই হচ্ছে না। তো এই ধরনের সিচুয়েশন যদি হয়, তখন আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? ক্লায়েন্ট তো আপনার নামে রিপোর্ট করবেই মার্কেট প্লেসে, প্লাস আপনারও আত্মবিশ্বাসটা ভেঙে যাবে। তো সেজন্য এই ধরনের এইভাবে কোড হ্যান্ডেল না করাই ভালো। আবার আপনি হয়তো কোড হ্যান্ডেল করছেন ঠিকঠাক ভাবে, সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করছে, তারপরে ক্লায়েন্ট যদি থিমটা আপডেট করে, থিমের তো বিভিন্ন ভার্সন আসে, এই থিমটা বিভিন্ন টাইম, প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরে ওয়ার্ডপ্রেসের প্রত্যেকটা ভার্সনের জন্য কিন্তু থিম প্রোভাইডাররা কিন্তু থিমটা আপডেট করে। তো থিমটা আপডেট করলেই এই কোডটা থাকবে না, আপনি যে কাস্টম কোডটা দিবেন এটা কিন্তু থাকবে না এই থিম ফাইলের ভিতর, কারণ থিমটাই তো আপডেট হয়ে যাবে, থিম ফাইলগুলো আপডেট হয়ে যাবে, নতুন থিম চলে আসবে, ওরা যে নতুন ভার্সনটা দিছে সেটা চলে আসছে। তো ক্লায়েন্ট যেগুলো এডিট আপনাকে করাইছিল, একবার আপডেট করলেই দেখবেন যে থাকবে না। তো এই সার্ভিসটা দেওয়ার জন্য আপনাকে থিমের একটা চাইল্ড থিম খুলে নিতে হয়, এটা আমরা পরে বুঝবো। তো আপাতত আমরা বুঝলাম যে এখান থেকে থিমের ফাইল এডিট করতে পারে, কিন্তু আমরা এখান থেকে থিমের ফাইল এডিট করব না, যদি না খুবই প্রয়োজন যদি হয়। তো এই বিষয় নিয়ে কারো কোনো কনফিউজিং কোশ্চেন আছে? অ্যাপিয়ারেন্স আমাদের ওয়ার্ডপ্রেসের মোস্ট ইম্পর্টেন্ট সেকশন ড্যাশবোর্ডে। ওরে,
এটা তো কোনো অংশে কম কঠিন না, আবার একদিকে সহজ একদিকে কঠিন লাগে। মানে নতুন তো এই জন্য হয়তো বা এলোমেলো লাগতেছে একটু। ওয়ার্ডপ্রেস কিন্তু আপনি একটা মোবাইলের সাথে তুলনা করতে পারেন। নতুন মোবাইল যেমন আপনি ঘেটে ঘেটে দেখেন কোথায় কি অপশন আছে। হয়তো আগের ফোনটাতে আমার প্রোফাইল অপশন ছিল অন্যটাতে, এখন আরেক জায়গায়। তো আপনি যদি ওয়ার্ডপ্রেস ওই হিসেবে নেন যে প্রত্যেকটা অপশন আছে, আমাকে ঘেটে ঘেটে দেখতে হবে কোথায় কি করলে কি হয়। এবং প্রত্যেকটা সেকশনের বা প্রত্যেকটা অপশনের কিন্তু খুব ভালোভাবে ডিসক্রাইব আছে, ঠিক আছে? অনলাইনে সার্চ করলে কিন্তু পাওয়া যায়, ইউটিউবে সার্চ করলে ভিডিও পাওয়া যায়। আর আমি যতটুকু বলতেছি ততটুকু মনে রাখলেও এনাফ। আমি আসলে এনাফের থেকেও বেশি বলতেছি, যে অনেক যতটুকু বেশি হয়তো লাগতেছে। অনেকে জানেই না। যারা ওয়ার্ডপ্রেস নিয়ে নিয়মিত অনেক ভালো কাজ করছে হয়তো এইগুলো অনেক বিষয় জানেই না। এমনকি এই যে থিমের যে অপশনটা আপডেট করলে যে থিমের কোড গুলো চলে যাইতে পারে, এটা তো আমাকে আমার ট্রেনার বলেই দিছিল না, আমি তো জানতামই না, কট খায় শিখছি। ক্লায়েন্ট থিম আপডেট করে বলে যে কিছুই তো, তুমি কি এডিট করছো, কিছুই তো নাই। তারপরে রিসার্চ করে বের করলাম যে ও এই কাজ হয়। আচ্ছা, তারপরে দেখেন প্লাগ ইন নামে একটা অপশন আছে। আচ্ছা, অ্যাপিয়ারেন্স অপশনটা গেল। অ্যাপিয়ারেন্স এর পরে আমাদের হাতে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে প্লাগইনস। আচ্ছা, প্লাগইনস দ্বারা কি করে? আমরা তো এইচটিএমএল সিএসএস এর প্লাগইন দেখছি, তাই না? যে আমাদের যদি এক্সট্রা কোনো কিছু দরকার হচ্ছে আমাদের সাইটে, যেটা হয়তো আমি এমনিতে বানাতে পারতেছি না, বা এর যেটা বানাইতে হয়তো আমার অনেক কোড করতে হচ্ছে, সেটা আমি প্লাগইন দিয়ে ইজিলি হ্যান্ডেল করতে পারি, তাই না? যে আমার একটা অ্যানিমেশন দরকার বা একটা স্লাইডার দরকার, বা দেখা গেল যে আমার সাইটটা আমি অন্যভাবে পেজ ফাইলিং এর মতো দেখাতে চাচ্ছি। তো সবকিছুর জন্য কিন্তু একটা প্লাগইন থাকে। তো ওয়ার্ডপ্রেস এর প্লাগইনটা ঠিক সেই রকমই, তবে তার থেকেও অনেক বেশি কিছু আর কি, তার থেকেও বেশি ক্ষমতাশালী। কারণ আপনার ওয়ার্ডপ্রেস সাইট, যেহেতু ওয়ার্ডপ্রেস একটা কি বলবো যে একটা ডাইনামিক ওয়েবসাইট, তাই না? ওয়ার্ডপ্রেস দিয়ে যদি ওয়েবসাইট বানাই, সেটা একটা ডাইনামিক মানে ডেভেলপ করা ওয়েবসাইট হবে। তো এই ওয়েবসাইটে অনেক ফাংশনালিটি আমাদের দরকার হবে, যেটা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে দেয়া নেই। কিন্তু আমার যদি একটা এক্সট্রা যদি ফাংশন দরকার হয়, সেটা আমি প্লাগইনের মাধ্যমে করতে পারি। যেমন আমার একটা এক্সট্রা ফাংশন কি দরকার হতে পারে? এক্সট্রা ফাংশন দরকার হতে পারে যে এই পোস্টটা, এই হ্যালো ওয়ার্ল্ড পোস্টটা কে কতবার পড়ছে এটা আমি দেখতে পাচ্ছি না। এটা কিন্তু ওয়ার্ডপ্রেসে কিন্তু নাই, ওয়ার্ডপ্রেসের ফাংশনালিটির ভিতর নাই। আমি ওয়ার্ডপ্রেসের ফাংশনে খুঁজে বের করতে পারবো না যে এই ফাংশনটা আমাকে বানিয়ে করতে হবে। তো এটা যদি আমি যদি দেখি যে একটা প্লাগইন অ্যাড করে যদি করা যায়, তাহলে কিন্তু আপনি কিন্তু ইজিলি কিন্তু করতে পারেন। যে আপনি একটু সার্চ করেন, প্লাগইন থেকে অ্যাড নিউ অপশনে গিয়ে একটু প্লাগইন সার্চ করেন যে পোস্ট রিড কাউন্ট, যে পোস্ট কতবার রিড হলো এটা কাউন্ট করবে। এরকম যদি একটা প্লাগইন খুঁজি, পোস্ট রিড কাউন্ট না দিয়ে যদি আমরা যদি ভিউ কাউন্ট দেই, তাহলে হয়তো ওরা সহজে বের করতে পারবে। স্যার প্লাগইন গুলো ফ্রি স্যার। এই যে পোস্ট ভিউ কাউন্ট দেখেন, পোস্ট ভিউ কাউন্ট এখানে আমি সার্চ করতেছি, এদের অ্যাড প্লাগইনে গিয়ে যে সার্চ করতেছি, এখানে প্লাগইন সবগুলো প্লাগইনই ফ্রি, ঠিক আছে? এখানে সবগুলো প্লাগইন ফ্রি। তবে প্লাগইনের একটা পেইড ভার্সনও থাকে বেশিরভাগ প্লাগইনের ক্ষেত্রে। হয়তো এখানে আপনাকে দিচ্ছে যে ভিউ কাউন্ট প্লাগইনটা আপনাকে দিচ্ছে যে কতবার ভিউ হয়েছে। তো কিন্তু দেখা যাচ্ছে এদের আর একটা পেইড ভার্সন থাকতে পারে, সেই পেইড ভার্সনে হয়তো দিচ্ছে যে কত মিনিট করে পড়ছে সেটাও আপনি দেখতে পাবেন। তার মানে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি থাকে পেইড ভার্সনে। তবে ফ্রি ভার্সন এনাফ আপনাদের কাজ করার জন্য, আমাদের কাজ করার জন্য। আর পেইড ভার্সনের দরকার হলে আমরা ক্লায়েন্টকে বললে আমাদের ক্লায়েন্ট দিবে, নো প্রবলেম। তো দেখেন এই প্লাগইনটা আমি কি করলাম, ইনস্টল নামে একটা বাটন আছে, সেই বাটনে শুধু ক্লিক করলাম, তাহলে এখন বলতেছে যে ইনস্টলিং। তার মানে ইনস্টল হয়ে গেছে। এখন আমি অ্যাক্টিভ করব কিনা, অ্যাক্টিভেটে ক্লিক করলেই এই প্লাগইনটা কিন্তু আমাকে এই ওয়ার্ডপ্রেসের ভিতরে এই ফাংশনটা দিয়ে দিল যে পোস্ট ভিউ আমি কাউন্ট করতে পারবো। আমি দেখি তো এখন পোস্ট ভিউ কাউন্ট হয় কিনা।
এখানে তেমন কিছু আসে নাই। আমরা দেখি যে আসলে এই এই প্লাগইনের ফাংশনটা কোথায় গেছে। আমরা যদি দেখার চেষ্টা করি পোস্ট ভিউ কাউন্ট, এই পোস্ট ভিউ কাউন্টের সেটিং এ আমরা গেলাম, পোস্ট ভিউ নামে দেখাবে। আচ্ছা, অবশ্যই থাকার কথা। আচ্ছা, আমরা দেখি অল পোস্টের ভিতরে এই অপশনটা দিছে কিনা। ওকে, পোস্ট ভিউ অপশনটা এই যে ওয়াল পোস্টের মধ্যে দিয়েছে। ইউজার দেখতে পাবে না, আমরা এখান থেকে দেখতে পাবো যে এই পোস্টটা কতবার ভিউ হয়েছে। আমরা যদি পোস্টটা যদি আরো যদি ভিউ করে আসি, দেখি তো এটা বাড়ে কিনা, তার মানে প্লাগইনটা ঠিকভাবে কাজ করে কিনা। একবার ভিউ করলাম, রিলোড দিলাম, আবার ভিউ করি, আবার ভিউ করি, দেখি ও আসলে কাউন্ট করতে পারে কিনা। রিলোড করে দেখি, একটা ডিভাইস থেকে একটাই কাউন্ট করে, ঠিক আছে, একটা ডিভাইস থেকে একটাই কাউন্ট করছে, তো এটা কিন্তু কাউন্ট কিন্তু করতেছে। সো এই এই ফ্যাসিলিটি, এই ফাংশনটা কিন্তু আমরা কিন্তু একটা প্লাগইনের মাধ্যমে পাইলাম। তার মানে আমাদের এক্সট্রা কোনো যদি ফাংশন দরকার হয়, এক্সট্রা কোনো ফ্যাসিলিটি যদি দরকার হয় যেটা আমরা ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট ফাংশন গুলো দিয়ে করতে পারতেছি না, সেটা প্লাগইনের মাধ্যমে সেই ফাংশনটা অ্যাড করতে পারি। তো প্লাগইনের উপর ক্লিক করলে দেখেন যে কয়েকটা অপশন শো করে, ইনস্টলেড প্লাগইন, তারপরে অ্যাড নিউ, তারপরে প্লাগইন এডিটর। সো ইনস্টলেড প্লাগইনে গেলে আমরা দেখতে পাবো আমাদের কোনগুলো ইনস্টল করা আছে, আমাদের ওয়ার্ডপ্রেসে কোন প্লাগইন গুলো ইনস্টল করা আছে। এবং যদি দেখি যে এখানে যে অপশন গুলো শো করছে এর ভিতর কি কি আছে, যে ফার্স্টে আছে প্লাগইনস লেখা, এখানে সব প্লাগইনস আছে। অ্যাড নিউ, আমরা নতুন প্লাগইন অ্যাড করতে চাইলে এখান থেকেও অ্যাড করতে পারি। কয়টা প্লাগইন আছে এখানে সেটা দেখাইছে, 3টা। অ্যাক্টিভ, অ্যাক্টিভ কয়টা আছে প্লাগইন, মাত্র একটা অ্যাক্টিভ আছে। ইনঅ্যাক্টিভ কয়টা আছে, 2টা ইনঅ্যাক্টিভ আছে। যে প্লাগইনটা অ্যাক্টিভ নেই সেটা কিন্তু কোনো কাজ করবে না, ঠিক আছে, ইনস্টল করা থাকতে পারে আপনার, কিন্তু অ্যাক্টিভ না করা পর্যন্ত সেটা কিন্তু কাজ করবে না। তারপরে অটো আপডেটস ডিসেবল, কোন প্লাগইন গুলোর অটো আপডেট ডিসেবল করা আছে, সবগুলো প্লাগইনেরই আমার অটো আপডেট ডিসেবল করা আছে। এটা আমরা চাইলে ইনেবল করে দিতে পারি, এই যে ইনেবল পাশে পাশে একটা অপশন আছে ইনেবল অটো আপডেট, আমরা যদি প্লাগইনের অটো আপডেটটা যদি চাই তাহলে অন করে রাখতে পারি। তারপরে দেখেন এইগুলো তো আপনারা পোস্টেই দেখেছিলেন, এইভাবে কিন্তু আপনি ফিল্টার করতে পারেন, যে আপনি হয়তো দেখতে চান কোন প্লাগইন গুলো ইনঅ্যাক্টিভ আছে, এখানে ঢুকে দেখলেন, দেখার পর হয়তো যে প্লাগইন গুলো ইনঅ্যাক্টিভ আছে এবং ভবিষ্যতেও অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন হবে না, তখন আপনি এগুলো ডিলিট করে দিলেন, সেই অপশনটা ওইখানে আছে। তো আমি যদি দেখি যে এই প্লাগইন গুলো কিভাবে আছে, দেখেন এটা একটা প্লাগইন, এটা একটা প্লাগইন, প্লাগইনের নাম হচ্ছে আকিসমেট অ্যান্টি স্পাম। এটা ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট একটা প্লাগইন, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে দেয়াই থাকে এই প্লাগইনটা। অ্যাক্টিভ নামে একটা অপশন আছে, ডিলিট নামে একটা অপশন আছে। তার মানে কোন প্লাগইন যদি অ্যাক্টিভ যদি যদি না করা থাকে, তার মানে ডিঅ্যাক্টিভ অবস্থায় যদি থাকে, তখন আমরা তাকে ডিলিট করতে পারি চাইলে। কিন্তু আপনি নিচে দেখেন যেটা অ্যাক্টিভ আছে সেটাতে কিন্তু ডিলিট অপশন নাই। তাহলে আপনি যদি কোনো প্লাগইন ডিলিট করতে চান অবশ্যই আপনাকে আগে ডিঅ্যাক্টিভ করে নিতে হবে। এটা হচ্ছে একটা কনফিগারেশন, যে আপনি ডিলিট করার জন্য আপনাকে আগে ডিঅ্যাক্টিভ করে তারপরে ডিলিট করতে হবে। দেন যদি দেখি যে প্লাগইনের একটা নাম আছে এবং প্লাগইনের কিছু ডেসক্রিপশন দেয়া থাকে,
প্রত্যেক প্লাগইনে কিছু ডেসক্রিপশন দেয়া থাকে। দেখেন এখানে ডেসক্রিপশনে বলছে যে ইউজড বাই মিলিয়ন্স, Akismet is quite possibly the best way in the world to protect your blog from spam। তার মানে আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে পোস্ট গুলো, সেই পোস্টে কিন্তু অনেক ধরনের স্প্যামিং হতে পারে। স্প্যামিং কি, যে হয়তো কেউ এসে তাদের বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন লিংক, স্প্যামিং লিংক বা ফিশিং লিংক, এগুলো কিন্তু আমাদের কমেন্ট সেকশনে কিন্তু দিতে পারে। তো আপনার সাইটটা যদি খুবই পপুলার হয়, তখন কিন্তু অনেকে ওইসব ফিশিং লিংকে বা ইয়েতে কিন্তু ক্লিক করতে পারে বলে, এতে আপনার ভিউয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এটা তো আপনি চান না। এই ধরনের স্প্যামিং বন্ধ করতে আপনাকে এই প্লাগইনটা আপনি ইউজ করতে পারেন। এইটা ইউজ করলে দেখবেন যে আপনার স্প্যামিংটা অটোমেটিক্যালি এই ওয়ার্ডপ্রেস বুঝতে পারবে এবং এরকম কোনো সন্দেহ হলেই সেসব কমেন্ট তার মানে সেসব কমেন্ট বন্ধ করে দিবে অটোমেটিক। যে কেউ বা কোনো রোবোটিক কোনো কিছু দিয়ে কিন্তু তখন আর কমেন্ট করা যাবে না। এই প্লাগইনটা এই ফ্যাসিলিটি দিচ্ছে। তারপরে হ্যালো ডলি নামে একটা প্লাগইন আছে। এটা জাস্ট একটা প্লাগইনের প্রতীক, ঠিক আছে? এটা কোনো প্লাগইন না, কোনো কাজের কোনো প্লাগইন না। দেন আমরা নতুন একটা প্লাগইন ইনস্টল করছি, সেটাও এখানে আছে এবং প্লাগইনের ভার্সন আছে, প্লাগইনটা কে তৈরি করেছে তার নাম আছে। ভিউ ডিটেইলসে গেলে আমরা এর সম্পর্কে আরো কিছু তথ্য দেখতে পারবো। তো প্লাগইন সেকশনে মোটামুটি এইগুলোই থাকে। প্লাগইন নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আর সবাই ভিডিও অন করেন। কন্যা আপু, বুঝতেছেন আপনি ওয়ার্ডপ্রেস? হ্যাঁ বুঝতেছি, ক্লাসটা দেখছিলাম গতকালকে। হ্যাঁ, ভিডিও অন করেন সবাই। মুন্না ভাই, জাহিদ হায়দার ভাই তো করছেন, সাগর ভাই, আসাদুল ইসলাম, সবাই ভিডিও অন করেন। বাকিরা কই আজকে? বাকিরা যে কই? স্যারের বাসায় স্যার কারেন্ট নাই, ফোন দিছিল। ওকে, ভিডিও অফ করতে পারেন। আচ্ছা, প্লাগইন অপশনটা আমরা মোটামুটি দেখলাম। প্লাগইনে আরেকটা অপশন আছে প্লাগইন এডিটর নামে। প্লাগইন এডিটরের মাধ্যমে আপনি কি করতে পারেন? প্লাগইন এডিট করতে পারেন। যেমন থিমে কি ছিল? থিম এডিটর, যেটা দিয়ে থিমের ফাইলগুলো এডিট করতে পারতেন। তো প্লাগইনেরও একটা প্লাগইন এডিটর আছে, যেখান থেকে আপনি প্লাগইনের ফাংশনগুলো এডিট করতে পারেন। এটাই হচ্ছে প্লাগইন এডিটরের কাজ। তো আমরা আপাতত প্লাগইন এডিটর দিকে যাচ্ছি না। আমাদের প্লাগইন এডিটর প্রয়োজন হলে তখন আমরা এগুলো নিয়ে কথা বলবো। তো প্লাগইন এডিটরের অপশনের কাজটা আপনারা আশা করি বুঝছেন। দেন আমাদের হাতে কি অপশন আছে? মোটামুটি আমরা অনেকগুলো অপশন শেষ করে ফেলছি, তাই না? প্রত্যেকটা অপশনের কাজ এখন কাউকে বললে বলতে পারবেন? কে বলতে জি স্যার, পারবেন? যেগুলো দেখছি স্যার চেষ্টা করতে বলছি। রাফি ভাই আছেন? জি স্যার। বলেন তো যে পোস্ট অপশনের ভিতর কি কি অপশন আছে? স্যার পোস্টের যে অল পোস্ট স্যার, তারপর নিউ পোস্ট, পোস্ট অ্যাড করার। হ্যাঁ হ্যাঁ, গুড গুড, থ্যাঙ্কস যে আপনার মনে জি আছে। স্যার। এইরকম ভাবে মনে রাখলেই হবে যে অল পোস্ট, অ্যাড নিউ, এই দুইটাই মেজর পয়েন্ট, ঠিক আছে? ক্যাটাগরি, স্ট্যাগ মুখস্থ রাখতে হবে না, কিন্তু মনে রাখতে হবে। আপনি আপনার কাছে যদি অপশন আসে যে পোস্টের ভিতর ট্যাগটা অ্যাড করে দাও, তো তখন আপনি যদি খোঁজেন ট্যাগ অ্যাড করব কিভাবে, আপনি যেন সাথে সাথে খুঁজে যেন বের করতে পারেন, এটাই জানার দরকার। জি স্যার। সবই ঠিক আছে, আমি ইনস্টল স্যার এটা যেহেতু কাজ করলো তো স্যার এগুলো একদম স্যার মুখস্থ কণ্ঠস্থ হয়ে যাওয়ার কথা স্যার। হ্যাঁ হ্যাঁ, সেটাই, যে যত কাজ করবে তার তত।
কালকে থেকে এখন পর্যন্ত ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারিনি। কেন? আমার ডাটাবেজ খালি ভুল দেখাচ্ছে। আমি ডাটাবেজের নাম যেটা দিছি সেটা শুধু ভুল দেখাচ্ছে, যে ট্রাই এগেন বুঝলাম না। ডাটাবেস ডাটাবেস খুলছেন ওই নামে? সেটাই খুলছে নাকি? ও সরি, আমার তো মনেই নেই আমি ডাটাবেজ। আল্লাহ। ডাটাবেসও খুঁজেই পাচ্ছে না। সাগর ভাই তো করতেছে যে হোয়াট ইজ দিস, সব তো রুল মতোই করতেছি, কোথায় সমস্যা? ওকে, আমি একদিন মাস্ক পরে মাস্ক খুঁজতেছিলাম, মাস্ক তো পাই না, কোথায় রাখলাম। সেম স্যার, আমার হয়েছে স্যার, অভ্যস্ত হয়ে গেছি তো স্যার, হ্যাঁ, তো মনে হয় না। আচ্ছা, ইউজার নামে আর একটা অপশন আছে, ইউজার্স। আচ্ছা, এখানে ইউজার্স এর ভিতর যদি আমি তার মানে হোভার করি, তাহলে তিনটা অপশন আছে, অল ইউজার, অ্যাড নিউ এবং প্রোফাইল। তো আমি দেখি অল ইউজার, আমার ওয়েবসাইটে কয়জন ইউজার আছে। তো এখন একটা ইউজার আছে, তো ইউজারের ডিটেইলস এখানে শো করছে, ঠিক আছে। যে এখানে ইউজার্স এর ইউজার নেমটা দেয়া আছে, এখানে নেমটা থাকবে, আপনি যদি নেমটা সেট আপ করে নেন, তারপরে ইউজারের ইমেইলটা থাকবে এবং ইউজারের রোল থাকবে। ইউজারের রোল কি, যে আমাদের পেজে যেমন বিভিন্ন রোল থাকে, যারা ফেসবুক চালান, যে ফেসবুক পেজে বিভিন্ন রোল থাকে, হয়তো কেউ অ্যাডমিন, আবার কেউ এডিটর, কেউ হয়তো শুধু অ্যানালাইটিক্স থাকে, যে শুধু অ্যানালাইসিস করতে পারে। তেমন গ্রুপ যদি দেখি, ফেসবুকের বিভিন্ন গ্রুপের ভিতর মডারেটর থাকে, অ্যাডমিন থাকে, আবার সাধারণ ইউজার থাকে। তো যারা অ্যাডমিনিস্ট্রেটর তারা হচ্ছে অ্যাডমিন, তারা এই ওয়েবসাইটের যে কোনো কিছু নিয়ে কাজ করতে পারবে। আর আরো কিছু রোল আছে, যেমন আপনারা যদি দেখেন যে ওয়ার্ডপ্রেসের কিছু ডিফল্ট কিছু রোল দেয়া আছে, যে সাবস্ক্রাইবার দেয়া আছে। সাবস্ক্রাইবার কারা, আমরা যদি আমাদের ওয়েবসাইটে যদি একটা সাইন আপ ফর্ম চালু করি, তখন যারা সাইন আপ করবে তারা সবাই সাবস্ক্রাইবার হবে। তারপরে কন্ট্রিবিউটর আছে, যারা হয়তো আমাদের ওয়েবসাইটে বিভিন্ন কমেন্ট চেক করবে, কোনো কিছু অ্যাপ্রুভ বা ডিসঅ্যাপ্রুভ করা, এরা এইসব কাজ করবে। অথর থাকবে, অথর কারা, যারা আমাদের ওয়েবসাইটে পোস্ট করতে পারবে, তাই না। এরকম কিছু অ্যাক্সেস নিয়ে আমরা কাজ করতে পারি। এডিটর, যারা হয়তো কিছু এডিট করতে পারবে কিন্তু কোনো কিছু অ্যাড করতে পারবে না, ডিলিট করতে পারবে না, এই ধরনের ফ্যাসিলিটি এডিটরের থাকে। আর অ্যাডমিন এই সবগুলোই করতে পারে, এই সব কিছুই করতে পারে, যে কোনো ইউজারকেও অ্যাড করতে পারে। এটাই হচ্ছে তার মানে অ্যাডমিনিস্ট্রেটরের ফ্যাসিলিটি। তো আপনি এখানে অনেকগুলো ইউজার অ্যাড করতে পারেন। যদি আপনার যদি ওয়েবসাইট হ্যান্ডেল করার জন্য আপনার যদি লোক লাগে, তখন কি আপনি তাকে অ্যাডমিন অ্যাক্সেসটা দিয়ে দিবেন? সে যদি ওয়েবসাইটে একটা গুরুত্বপূর্ণ জিনিস ডিলিট করে দেয়, তো হয়তো আপনার খালি একজন দরকার, যে সে হয়তো শুধু পোস্ট করতে পারবে। তাহলে আপনি এই যে ইউজার থেকে অ্যাড নিউ করে একটা নিউ ইউজার অ্যাড করে নিতে পারেন। তার রোলটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, যে কি রোল হবে তার। সে হয়তো অথর হবে। তারপরে আপনি তার জন্য একটা পাসওয়ার্ড, ওয়েবসাইটের নাম দিলেও হয়, না দিলেও হয়, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলেন, ইমেইলটা দিয়ে দিলেন, ইউজার নেমটা দিয়ে দিলেন। এটাই হচ্ছে এই অ্যাড নিউ ইউজার অপশনের কাজটা। এবং প্রোফাইল নামে একটা অপশন আছে, আমরা যে প্রোফাইলটা ইউজ করতেছি, তার মানে এই যে আমাদের বর্তমান যে অ্যাডমিনিস্ট্রেটর প্রোফাইল, যেটা দিয়ে আমরা লগ ইন করা আছি, সেইটার ডিটেলস যদি দেখতে চাই, এখান থেকে দেখতে পারি। যেমন ভিজুয়াল এডিটরটা আমাদের জন্য থাকবে কিনা, এই ভিজুয়াল এডিটর কোনটা, ওই যে আমরা যে পোস্ট যে করলাম, পোস্ট করার সময় আমাদের ওই যে ব্লক, অ্যাড ব্লক অপশন আসছিল, ওইটা যদি ডিসেবল করতে চাই কিনা এই অপশনটা। এখানে তেমন কোনো একটা গুরুত্বপূর্ণ কিছু নাই। অ্যাডমিন কালার স্কিমটা দেখতে পারেন, যে আপনার যদি অ্যাডমিন এই ড্যাশবোর্ডের কালার স্কিমটা যদি আপনি যদি চেঞ্জ করতে চান, তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। দেখেন আপনার ড্যাশবোর্ডের যে কালারটা পছন্দ, আপনি সেটা এখান থেকে পিক করতে পারেন। তারপরে দেখেন যে কিবোর্ড শর্টকাট কাজ করবে কিনা মডারেশনের জন্য, এই কমেন্ট মডারেট করার জন্য টুল বারটা শো করবে কিনা। টুল বার কোনটা, উপরের বারটা, টুল বারটা শো করবে কিনা যখন আমি সাইটটা ভিউ করি। দেখেন আমি সাইটটা ভিউ করতেছি, ভিউ করার সময় এই যে এই টুল বারটা শো করতেছে, এই টপ বারকে ওরা বলছে ওয়ার্ডপ্রেসের ভাষায় টুল বার। এই টুল বারটা শো করবে কিনা। তো আমি যদি টুল বারটা অফ করে, চেক মার্ক অফ করে যদি সেভ করে দেই, তারপরে যদি এটা যদি রিলোড করি, দেখবো যে এই টুল বারটা চলে গেছে, এই টুল বার বা টপ বারটা চলে গেছে। আর অ্যাডমিনের কালার প্রথম। তো আমি আপাতত টুল বারটা অনই রাখতেছি।
আচ্ছা, তারপরে ফার্স্ট নেম হয়তো আমি সিলেক্ট করে দিতে পারি এখন। তারপরে আমার ডিসপ্লে, আমার এই নেমটা কিভাবে ডিসপ্লে হবে এটা আমি দিয়ে দিতে পারি। এখানে যদি আমি আমার নামটা দিয়ে দেই, তারপরে যদি দেখি যে ডিসপ্লে নেম, দেখেন যে অনেকগুলো অপশন দিছে। সুজন হিসেবে ডিসপ্লে করবে কিনা, এটা কোনটা? এই যে এখানে হাউডি অ্যাডমিন দেখাচ্ছে না, এটা কি দেখাবে? হাউডি সুজন, হাউডি সুজন কুমার দে, হাউডি কুমার দে, এরকম অনেকগুলো অপশন আছে। ইমেইলটা চেঞ্জ করে নিতে পারেন এখান থেকে, ওয়েবসাইট, বায়োগ্রাফি ডিটেইল, এগুলো এখানে অনেক কিছু অপশন দিছে দেয়ার। প্লাস আপনি নতুন পাসওয়ার্ডও সিলেক্ট করতে পারেন। এই অপশনগুলো আপনাকে দিছে। আচ্ছা, এটা হচ্ছে ইউজারের অপশনের কাজ। তারপরে কি অপশন আছে আমাদের হাতে? টুলস নামে আর একটা অপশন। তো ইউজার অপশন নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। টুলস অপশনটার কাজ কি? যে আমরা বিভিন্ন টুলস নিয়ে কাজ করতে পারি ওয়ার্ডপ্রেসে। ধরেন আমার ওয়ার্ডপ্রেসে যতগুলো পোস্ট আছে, সেই সেম পোস্ট আমরা অন্য আরেকটা সাইটে চাই। তো সেই পোস্ট গুলো কি আমরা ওইখানে গিয়ে কপি কপি করে করে লিখবো? না, পোস্ট ইম্পর্টেন্ট নামে হয়তো কোনো টুল আছে, সেটা আমরা ইউজ করতে পারি। বা দেখা যাচ্ছে যে আমাদের এই যে এখানে একটা ডিফল্ট টুল দিছে, ক্যাটাগরিজ এন্ড ট্যাক্স কনভার্টার। যদি কনভার্ট করতে চাই ক্যাটাগরিজ বা ট্যাক্স, এই অপশন গুলো নিয়ে এখানে কাজ করে। বা অনেক ওয়েবসাইট, অনেক থিমে দেখবেন যে ডেমো ইম্পোর্ট করা, যে অনেকগুলো টেমপ্লেট বানানো আছে থিমে, কিন্তু সেটা এক্সট্রা একটা ফাইলে দেয়া আছে, সেটা আপনাকে ইম্পোর্ট করে ইউজ করতে হবে। এই অপশন গুলো এই টুলস এর মধ্যে থাকে। এক্সপোর্ট করা, হয়তো সাইটের কিছু এক্সপোর্ট আপনি করতে চান, সেইটার অপশন। সাইটের হেলথ দেখা, যে সাইটের কি অবস্থা, সাইটের পিএইচপি ভার্সন বা সাইটের কোনো হেলথ ইস্যু আছে কিনা, যে সাইটের কোনো সমস্যা আছে কিনা, এইখানে এই বিষয়গুলো দেখায়। তারপরে আছে হচ্ছে এক্সপোর্ট পার্সোনাল ডাটা, ইরিস পার্সোনাল ডাটা, আমার সাইটে আমি কোনো পার্সোনাল ডাটা ইরিস করে দিতে চাই কিনা, এক্সপোর্ট করে রাখতে চাই কিনা, এই অপশনগুলো এই টুলস এর ভিতর দিচ্ছে। তবে বিভিন্ন প্লাগইন ইনস্টল করলে এই টুলস এর ভিতর অনেকগুলো অপশন চলে আসতে পারে। অ্যাজ ইউজুয়াল এই অপশনগুলোর মতোই, যে বিভিন্ন প্লাগইন অ্যাক্টিভ করলে, থিম অ্যাক্টিভ করলে বিভিন্ন অপশন দেখা যাচ্ছে এই টুলস এর ভিতর দিয়ে দিছে। তো এরকম হইতে পারে, তখন আমাদের টুলসটা কাজে লাগে। এছাড়া টুলস দিয়ে আমাদের তেমন একটা কোনো কাজ করতে হয় না। এই টুলস এর এই যে অ্যাভেলেবল টুলস, ইম্পোর্ট এক্সপোর্ট, এগুলো নিয়ে তেমন একটা কাজ করতে হয় না আমাদের। তাহলে সাইট হেল্পটা কি স্যার? আবার একটু বলতে। সাইট হেলথ বলতে সাইটের অবস্থা বোঝাচ্ছে, যে সাইটে কোনো প্রবলেম আছে কিনা। যেমন সাইটে হয়তো আপনি অনেক প্লাগইন ইনঅ্যাক্টিভ করে রাখছেন, যেগুলো হয়তো সাইটের স্টোরেজ নষ্ট করতেছে, সাইটের স্পিড গুলো বাড়া, তার মানে সাইটের স্পিড গুলো দেখা যাচ্ছে কমিয়ে দিচ্ছে। তো এরকম যদি ইস্যু থাকে এবং ওয়ার্ডপ্রেস যদি সেটা যদি বুঝতে পারে, তাহলে আপনাকে সেটা শো করবে। যেমন এখানে দেখেন বলছে ইউ শুড রিমুভ ইনঅ্যাক্টিভ প্লাগইন। আমার ওয়ার্ডপ্রেসে যত প্লাগইন আছে যেগুলো ইনঅ্যাক্টিভ, সেগুলো রিমুভ করা উচিত। কারণ কি, প্লাগইন extends your site functionality with things like contact from, e-commerce, mass mode. That means they have deep access to your website, so it's vital to keep them up to date. তার মানে আমার প্লাগইন গুলো সবসময় আপডেট করা প্রয়োজন। your site has one active plugin and it is up to date, এটা আপ টু ডেটই আছে, এটা আপডেট করাই আছে। your site has two inactive plugin, inactive plugin are tempting targets for attackers. If you are not going to use a plugin, we recommend that you remove it. তার মানে ইনঅ্যাক্টিভ প্লাগইনের কারণে কিন্তু আমার সাইটটা হ্যাক হতে পারে। এইগুলা হ্যাকারদের জন্য অ্যাটাক করার একটা সুযোগ ইনঅ্যাক্টিভ প্লাগইন গুলো। তো এগুলা সব রিমুভ করে দাও, এরকম বলতেছে। তো এইগুলো আমরা ফলো করার চেষ্টা করব, যে আমাদের যেন কোনো হেলথ ইস্যু যেন না থাকে। কোনো যদি ইস্যু থাকে তাহলে দেখবেন যে রেড কালার দিয়ে ভালো করে দেখাচ্ছে, এবং দেখবেন যে এখানে সাইট হেলথের ভিতর ডিটেইলস এ লেখাও থাকে যে এখন কি অবস্থা, এখন গুড আছে। তো এই অপশন গুলো হচ্ছে এই জন্য। তারপরে দেখেন আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অপশন আছে, সেটা হচ্ছে সেটিং। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের সেটিং টুলস নিয়ে কোনো কোশ্চেন? না, ঠিক আছে। ওকে, সেটিং।
আচ্ছা, সেটিং এর ভিতর দেখেন আমরা কি কি চেঞ্জ করতে পারি। আমরা কাস্টমাইজ অপশন থেকে সাইটের টাইটেল চেঞ্জ করতে পারতাম, ট্যাগলাইন চেঞ্জ করতে পারতাম। সেটিং এও সেই অপশন দুইটা আছে। তারপরে সাইটের ইউআরএল চেঞ্জ করা, এখান থেকে সাইটের ইউআরএল চেঞ্জ করা যাবে। এটা কেমন ইউআরএল চেঞ্জ আমি আপনাদের বলি। যে ধরেন আমি এই লোকাল হোস্টে এখন সাইটটা আছে, লোকাল হোস্টে সাইটটা বানাইছি, এখন এই সাইটটাই আমি হয়তো অন্য কোথাও এক্সপোর্ট করে বা ইম্পোর্ট করে বা মাইগ্রেশন করে, যেটাই বলেন, তার মানে এই সাইটটা আমি অন্য কোথাও ট্রান্সফার করব। ধরেন আমি ট্রান্সফার করলাম ঝালকাঠি.com এ, তো তখন সাইটের ইউআরএলটা কি হবে? তখন সাইটের ইউআরএলটা আমাদের চেঞ্জ করে দিতে হবে, তাই না, ঝালকাঠি.com। কারণ এই ওয়ার্ডপ্রেসের যে ডেটাবেসটা আছে, সেই ডেটাবেসে এই ওয়ার্ডপ্রেসের এই অ্যাড্রেসটা দেখবেন যে সেভ হয়ে আছে। আপনি যদি ট্রান্সফার করেন দেখবেন যে তখন এই অ্যাড্রেসটাই আছে। তো সেই জন্য অনেক সময় অনেক কিছু কাজ করে না ঠিকভাবে, তখন আমাদের এই অ্যাড্রেসটা আপডেট করার প্রয়োজন পড়ে। তারপরে সেম ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস, সাইট অ্যাড্রেস সেম, অ্যাডমিনিস্ট্রেটরের ইমেইল কোনটা ওই রাখবেন। জায়গাটা আবার একটু বুঝায় বলবেন না, যে অ্যাড্রেসের ব্যাপারটা কিভাবে কি বুঝি নাই, এটা একটু বুঝাবে বলবেন না আবার। আচ্ছা, আমরা হয়তো লোকাল হোস্টে সাইটটা বানাইছি, এখন লোকাল হোস্টে যখন সাইটটা বানাইলাম তখন আমাদের অ্যাড্রেস আছে localhost/ঝালকাঠি.com, ঝালকাঠি ফোল্ডারের ভিতর বানাইছি। কিন্তু আমি চাচ্ছি এই ওয়েবসাইটটা বানানোর পর আমি ট্রান্সফার করে হয়তো ঝালকাঠি.com নামের একটা ডোমেইনে নিয়ে যাব। ঝালকাঠি.com নামে ডোমেইন হোস্টিং আমার কেনা আছে, আমি সেখানে নিয়ে যে এই সাইটটা রাখবো। তো তখন যদি এইটা আমি কপি করে নিয়ে ওইখানে যদি রাখি, তাহলে আমি দেখব যে আমার এই ওয়ার্ডপ্রেসের অ্যাড্রেসটা তখনও এইটাই আছে, ওয়ার্ডপ্রেসের অ্যাড্রেসটা তখনও localhost/ঝালকাঠি আছে। কিন্তু তখন কিন্তু ওয়ার্ডপ্রেসের অ্যাড্রেসটা হওয়া উচিত ছিল ঝালকাঠি.com, কিন্তু এটা আপডেট হয় নাই। তো তখন আমাদের এটা ম্যানুয়ালি আপডেট করার প্রয়োজন পড়ে। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। তারপরে অ্যাডমিনিস্ট্রেটরের ইমেইল, আমরা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনিস্ট্রেটরের ইমেইল চেঞ্জ করতে চাই কিনা এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি। এটা এটা এই ইমেইলটা দেখা যাচ্ছে যে বাই ডিফল্ট আপনি বিভিন্ন কন্টাক্ট ফর্ম বা ইমেইল বিভিন্ন সার্ভিস যদি আপনি অ্যাক্টিভ করতে চান আপনার সাইটের জন্য, বাই ডিফল্ট এই ইমেইলটা সবসময় দেখবেন যে পাচ্ছে। ওইখানে আপনি চেঞ্জ করে দিতে পারবেন, চেঞ্জ করতে পারবেন না এরকম না, যে এখানে এটা আছে ওইটা ওইখানেই থাকবে তা না, কিন্তু বাই ডিফল্ট এইটাই পায়। তারপরে মেম্বারশিপ সিস্টেম আছে, আমাদের ওয়েবসাইটে আমি মেম্বারশিপ সিস্টেমটা রাখতে চাই কিনা, যে কেউ সাইন আপ করতে পারবে কিনা। এটা যদি আমি চেক মার্ক করে আপডেট করে দেই, তাহলে যে কেউ এখন রেজিস্ট্রেশন করতে পারবে আমার ওয়েবসাইটে। এবং রেজিস্ট্রেশন যে করবে তার বাই ডিফল্ট রোল কি হবে, নিউ ইউজার ডিফল্ট রোল কি হবে, এটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। যেই রেজিস্ট্রেশন করবে সেই কি অ্যাডমিনিস্ট্রেটর হয়ে যাবে, এটা যদি আমরা দিতে চাই এখানে দিতে পারি। তবে এরকমটা স্বাভাবিকভাবে হয় না, সাবস্ক্রাইবারই রাখা হয়। কারণ কেউ সাইন আপ করে আপনার সাইটের মালিক হয়ে গেল, এটা তো আর হইতে পারে না। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে সাবস্ক্রাইবারই রাখা হয়। সাবস্ক্রাইবার কি করতে পারে, আপনার ওয়েবসাইটের বিভিন্ন পোস্ট পড়া বা পোস্টে কমেন্ট করা, এইগুলো পারে। সাইটের ল্যাঙ্গুয়েজ কি হবে, এটা কিন্তু আমরা ফার্স্টেই কিন্তু সেট করে আসছিলাম ওয়ার্ডপ্রেস সেটআপের সময়, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় এটা কিন্তু আমরা সেটআপ করে আসছিলাম। তো সেই জিনিসটা কিন্তু এখনো কিন্তু আমাদের হাতে আছে, আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি সাইটের ল্যাঙ্গুয়েজটা। তারপরে টাইম জোন, আমাদের সাইটের জন্য টাইম জোন আমি কোনটা রাখতে চাই সেটা কিন্তু আপনি দিয়ে দিতে পারেন। বিভিন্ন দেশের নামও আছে এখানে। ঢাকা, এই যে এশিয়ার মধ্যে ঢাকা আছে, আপনি যদি ঢাকার টাইমিং যদি দিতে চান এখানে দিতে পারেন। তারপরে আপনার সাইটের জন্য ডেট ফরম্যাট কোনটা হবে এখানে আপনি দিতে পারেন, যে ডেট ফরম্যাট, যে আপনি এইরকম চান কিনা, এইরকম চান নাকি এইরকম চান, এইরকম আপনি যে কোনো একটা চুজ করে নিতে পারেন। প্লাস আপনি কাস্টমও দিতে পারেন। এই কাস্টম ডেট ফরম্যাটটা আমরা ডেভেলপমেন্টে দেখব, ঠিক আছে, যে এই এফ দ্বারা কি বোঝাচ্ছে, জে দ্বারা কি বোঝাচ্ছে, ওয়াই দ্বারা কি বোঝাচ্ছে, এগুলো আমরা পরে দেখব। টাইম জোন, টাইম ফরম্যাটটা আপনি দিয়ে দিতে পারেন, যে কোন ফরম্যাটে আপনার ওয়েবসাইটে টাইমটা শো করবে। আপনি যদি টাইম শো করাতে চান এখান থেকে এগুলো সিলেক্ট করতে পারেন। এবং আপনার উইক কোন ডে থেকে স্টার্ট, তাই না, দেখবেন যে ম্যাক্সিমাম জায়গায় তার মানে উইকটা স্টার্ট হয় হচ্ছে মানডে থেকে, যদিও আমাদের স্টার্ট হয় হচ্ছে স্যাটারডে থেকে। তবে
সব জায়গায় আর কি মানডে থেকে স্টার্ট হয়। তো আপনি যদি চান এটাও আপনি চেঞ্জ করে নিতে পারেন, ওয়ার্ডপ্রেস আপনাকে সেই অপশনটা দিয়ে রাখছে। তো সেটিং এর জেনারেল অপশনের ভিতরে এতগুলো অপশন, তো এই অপশনগুলো কিন্তু আমাদের প্রায় কাজে লাগে। তো এটা সবার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। হয়তো ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে সাইটের টাইটেলটা চেঞ্জ করে দাও, তো তখন আপনি সাইট টাইটেল খুঁজে পাচ্ছেন না। আপনি যদি এটা যদি জানা থাকে আপনি সহজেই খুঁজে বের করতে পারবেন। বা সাইটটা ট্রান্সফার করার পর হয়তো কাজ করতেছে না, তখন আপনার মনে পড়লো ও সাইটের অ্যাড্রেসটা তো আমি চেঞ্জ করি নাই, আমার এটা চেঞ্জ করতে হবে। এই সব তথ্য আমরা যেসব তথ্য দিচ্ছি এই ড্যাশবোর্ড থেকে সব কিন্তু ডেটাবেজে গিয়ে জমা হচ্ছে, সব ডেটাবেজে গিয়ে জমা হচ্ছে। আপনারা যদি একটু ডেটাবেজ যদি খেয়াল করেন, আমরা একটু ডেটাবেজে যাই, ঠিক আছে? আজকে একটু ডেটাবেজের চেহারাটা দেখি। ডেটাবেজে যাওয়ার জন্য আমাকে কি টাইপ করতে হবে? localhost/phpMyAdmin লিখতে হবে, অথবা আমি জ্যাম সফটওয়্যার থেকে MySQL যে লেখাটা আছে এই MySQL লেখা বরাবর এই অ্যাডমিন নামে একটা অপশন আছে, অ্যাডমিন নামে একটা অপশন আছে, এই অ্যাডমিন অপশনে ক্লিক করলেও এই সেম ইউআরএলটা ওপেন হবে। এই যে localhost/phpMyAdmin, এবং এর ভিতর আমরা কালকে একটা ডেটাবেস ক্রিয়েট করেছিলাম, সেটা হচ্ছে ঝালকাঠি নামে। এই ঝালকাঠির মধ্যে দেখেন যে ওয়ার্ডপ্রেসের যাবতীয় সব তথ্যগুলো আছে, বিভিন্ন টেবিল আকারে আছে, ঠিক আছে? ঝালকাঠি ডেটাবেসের উপর ক্লিক করলে অনেকগুলা টেবিল, এই প্রত্যেকটা এক একটা টেবিল, ঠিক আছে? ডাব্লিউপি কমেন্টস, মেটা কমেন্টস করলে এর ভিতরে এই তথ্যগুলো যাবে, লিংকস এর ভিতর লিংক রিলেটেড তথ্যগুলো যাবে, অপশনস এর ভিতর অপশন রিলেটেড তথ্যগুলো যাবে। আমি যদি আজকে অপশনটা অন করি, দেখি তো অপশনের ভিতর কি কি আছে। এই যে অপশনের ভিতর দেখেন সাইট ইউআরএলটা আছে, তাই না? এই সাইট ইউআরএল অপশন ভ্যালু দেখেন এই যে localhost/ঝালকাঠি আছে। এইটা যদি আপনি যদি এখানে যদি চেঞ্জ করে দেন, এইখানে যদি এডিট করে ডবল ক্লিক করে এডিট করে যদি চেঞ্জ করে দেন, আমি যদি চেঞ্জ করে দেই যে ঝালকাঠি না দিয়ে ধরেন যে এখানে একটা ইনভ্যালিড ইউআরএল লিখলাম, ঝালকাঠি/ঝালকাঠি.com লিখলাম। এখন যদি আমি যদি জেনারেল অপশনটা আপডেট করি, তাহলে এই সাইট ইউআরএলটা কিন্তু দেখবো কিন্তু যে এইখানে কিন্তু আর থাকবে না, localhost/ঝালকাঠি থাকবে না, ঝালকাঠি.com হয়ে যাবে। রিলোড যদি করি, আমার সাইটটাই ভেঙে গেছে। কারণ কি বলেন তো? ইউআরএলটা ভুল হয়েছে, ইউআরএলই পাচ্ছে না, আপনাদের দেখাইতে পারলাম না। এইখানে আমি ঠিক করে দেই, আমরা অন্য কিছু নিয়ে দেখি, আমরা জেনারেলের ভিতর অন্য কিছু দেখি, যেটা আমরা ডেটাবেস থেকে আপডেট করে এখানে সাইট টাইটেল, তাই না? সাইট টাইটেল, সাইটের ট্যাগ লাইন, দেখি তো এগুলো কোথায় আছে। দেখেন এই যে সাইট টাইটেলটা হচ্ছে ব্লক নেমকে ওরা সাইট টাইটেল বলতেছে, সামনে বলতেছে সাইট টাইটেল আর ভিতরে বলতেছে ব্লক নেম। এই ঝালকাঠির বাদ দিয়ে যদি আমি যদি দেই যে রাফি ভাই, এখন যদি আমি যদি আপডেট করি, রিলোড করি, দেখেন এখানে সাইট টাইটেলে চলে আসছে রাফি ভাই। আমি কিন্তু এইখানে কিন্তু চেঞ্জ করি নাই, ওইখান থেকে চেঞ্জ করছি, এখানে চেঞ্জ হয়ে গেছে। আবার এইখানে যদি আমি যদি আবার যদি ঝালকাঠি দেই, এবং সেভ করি, তাহলে এখন যদি আমি যদি রিলোড করি এই ডেটাবেসটা রিলোড, তাহলে দেখবো এই দেখেন এই যে ব্লক নেম কিন্তু আবার ঝালকাঠি হয়ে গেছে। তার মানে আমরা কিন্তু এইখানের মাধ্যমে আমাদের ডেটাবেসের সাথে সংযোগ করে সবকিছু আপডেট করা, ডেটাগুলো আদান প্রদান করা, এগুলো কিন্তু করতেছি। এটাই হচ্ছে যে আমাদের ওয়ার্ডপ্রেসের পিএইচপির সাথে ডেটাবেসের সম্পর্কটা। দেখেন এইখানে আমরা এখান থেকে তথ্য চেঞ্জ করে ওখানে করতে পারি, এখান থেকে চেঞ্জ করে ওইখানে করতে পারি। তো এগুলো আমরা ডেভেলপমেন্টে আরো ভালোভাবে শিখবো। তো আমার মনে হয় না যে সেটিং এর জেনারেল অপশন নিয়ে আর কোনো কোশ্চেন আছে। দেন আমি রাইটিং এ যাই, রাইটিং নামে আমাদের আর একটা অপশন আছে। আচ্ছা,
রাইটিং এর ভিতর কি আছে যে আমরা যে পোস্ট গুলো করব সেই পোস্টের ডিফল্ট ক্যাটাগরি কি হবে, আমরা এখান থেকে একটা ডিফল্ট ক্যাটাগরি চুজ করে দিতে পারি। ডিফল্ট পোস্ট ফরম্যাট কি হবে, এখান থেকে আপনি একটা পোস্ট ফরম্যাট দিয়ে দিতে পারেন। আমরা পোস্টের সময় কিন্তু দেখেছিলাম অনেকগুলো পোস্ট ফরম্যাট আছে। কি কি পোস্ট ফরম্যাট আছে, যেমন অ্যাসাইট আছে, পিকচার আছে, ভিডিও আছে, এরকম অনেক কিছু ছিল, তাই না? তো এই অপশনগুলো যদি আপনি ডিফল্ট ভাবে কোনোটা সিলেক্ট করে রাখতে চান এখান থেকে আপনি পারেন। তারপরে পোস্ট ভায়া ইমেইল, আপনি ইমেইলের মাধ্যমে পোস্ট করবেন কিনা এটা এক্সট্রা অপশন, এটা আমাদের কাজে লাগে না, আমি কোনোদিন বাস্তবে এটা ইউজ করি নাই, তার মানে প্র্যাকটিক্যালি কখনো ইউজ করা হয় নাই। আচ্ছা, তারপরে ওয়ার্ডপ্রেসের আপডেট সার্ভিস, আচ্ছা এটা কাজের না, এটা এখানে, এটা আগে দেখি নাই, আমি খেয়াল করি নাই, এটা কাজে লাগবে না। এটা ভিজিবিলিটি সেটিং এ গেলে আপনাকে রিডিং এ নিয়ে যাবে, রিডিং সেটিং এ নিয়ে যাবে। আচ্ছা, আমরা তাহলে রাইটিং সেটিংটা কিন্তু দেখে ফেললাম। রাইটিং এর ভিতর আমার কি কি দরকার, আমার দুইটা জিনিস দরকার, যে আমি যদি ডিফল্ট পোস্ট ক্যাটাগরি কোনোটা সিলেক্ট করে রাখতে চাই, হয়তো আপনার সাইটে দেখবেন যে আপনার হয়তো নিউজ ক্যাটাগরি সাইট এবং আপনার অধিকাংশ নিউজে আপনি পাবলিশ করেন বাংলাদেশের রাজনীতি নিয়ে, তখন হয়তো আপনাকে বাংলাদেশ রাজনীতি ক্যাটাগরিতে আপনার পোস্ট অপশন থেকে সিলেক্ট করতে হয়। এটা যেন সিলেক্ট যেন না করতে হয়, তো আপনি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে রাখতে পারেন যে বাই ডিফল্ট এটা সিলেক্ট থাকবে, আর দুই একটা নিউজ যে আমি অন্য ক্যাটাগরিতে পোস্ট করি ওইটা আমি তখন সিলেক্ট করে নেব, কিন্তু অধিকাংশ সময় আমি হয়তো বাংলাদেশের রাজনীতি রিলেটেড নিউজ দেই, তো তাহলে আমি ওইখানে রাজনীতি, এখানে রাজনীতিটা সেট করে রাখবো। এটাই হচ্ছে এই অপশনের ফ্যাসিলিটিটা। আচ্ছা, দেন অপশন কি আছে, রিডিং অপশন। সেটিং এর ভিতর অনেকগুলো অপশন, জেনারেল, রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া এবং পারমালিঙ্কস এবং প্রাইভেসি। তো আমরা দুইটা অপশন দেখলাম, জেনারেল এবং রাইটিং। তারপরে আর একটা কি অপশন আছে, রিডিং। রিডিং অপশনটার কাজ কি দেখেন, রিডিং অপশনটার কাজ হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের হোম পেজটা কোনটা হবে এটা আমরা এখান থেকে ডিক্লেয়ার করে দিতে পারি। এই অপশনটা কিন্তু আমরা ইয়েতেও পেয়েছিলাম, কাস্টমাইজেও পেয়েছিলাম, তাই না? জি স্যার। ওকে, কাস্টমাইজেও পেয়েছিলাম, এখানেও আছে। তো কেউ যদি কাস্টমাইজে যদি না পান, দেখা গেল একটা থিমে হয়তো কাস্টমাইজে এই অপশনটা নাই, তখন কিন্তু সে এখানে এসে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে ব্লগ পোস্ট কয়টা শো করবে, একটা পেজে সর্বোচ্চ কয়টা পোস্ট শো করবে, সেইটাই হচ্ছে এখানে দিয়ে দিতে পারেন। যে হয়তো আপনি চাচ্ছেন যে একটা পেজে যেন সর্বোচ্চ 3টা ব্লগ পোস্ট শো করে, তাহলে এই অপশনে 3 দিয়ে দিতে হবে। আপনি হয়তো চাচ্ছেন 20টা শো করবে, তাহলে 20 দিয়ে দিতে পারেন। আচ্ছা, এই ফিটস এর ব্যাপারটা হচ্ছে ইয়ের ব্যাপার, এসইও রিলেটেড, এটা আপাতত স্কিপ করে যাচ্ছে আমি। এসইও রিলেটেড এবং ডেভেলপমেন্টে গেলে আমাদের এটা কাজে লাগবে, এখন আপাতত আমাদের এটা কাজে লাগছে না। তারপরে ফর ইচ পোস্ট ইন ফিট ইনক্লুড, আমাদের প্রত্যেকটা পোস্টের জন্য কি দেখাবে, সামনে ইউজারকে কি দেখাবে, ফুল টেক্সটটা দেখাবে না সামারিটা দেখাবে, আমরা অবশ্যই চাই যে সামারি যেন দেখায়। তারপরে সার্চ ইঞ্জিনের ভিজিবিলিটি, আমরা কি আমরা সার্চ ইঞ্জিনের ভিজিবিলিটি ওই যে ফার্স্টেও কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময় সেটআপ করে দিয়েছিলাম, যেটা আমরা ইনকারেজ করি, ডিসকারেজ করি। তো এখানে কিন্তু আপনি কিন্তু ফাইনালি হয়তো প্রথমে ডিসকারেজ করে দিয়েছেন, তো হয়তো আপনার সাইট এখন রেডি এসইও এর জন্য, তখন আপনি এখানে এসে এটা চেক মার্ক তুলে সেভ চেঞ্জেস করলে কিন্তু সেভ হয়ে যাবে। তো এর রিডিং এর কাজ এতটুকুই। তো এগুলা কিন্তু একটু মনে রাখতে হবে, ঠিক আছে? গুলাই ফেলবেন যে জেনারেলে কি দেখলাম, রাইটিং এ কি দেখলাম, রিডিং এ কি দেখলাম, এগুলো একটু গুলাই ফেলবেন ফার্স্টের দিকে, তবে 2-1 দিন প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। রিডিং নিয়ে কারো কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে কারো কোনো কোশ্চেন নাই, গুড। দেন ডিসকাশন নামে একটা অপশন আছে, ডিসকাশন সেটিং। ডিসকাশন সেটিং এর ভিতর কি আছে, যে আমরা পোস্টের বিভিন্ন কথাবার্তা নিয়ে এখানে তার মানে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন দেওয়া বা রেস্ট্রিকশন তুলে নেওয়া, এগুলো আমরা পারবো। এগুলো একটু আপনাকে পড়ে পড়ে বুঝতে হবে, ঠিক আছে? যদি আমরা যদি ফার্স্টের কয়েকটা যদি দেখি যে কি আছে এখানে, ডিফল্ট পোস্ট সেটিং।
পোস্টের ডিফল্ট সেটিং কোনটা হবে? attempt to notify any blocks linked to from the post। আমি যদি আমার পোস্টে যদি কোনো attempt to notify any blocks links to from the post, আমরা যদি আমাদের পোস্টে কোনো ব্লগের কোনো পোস্ট যদি লিংক করি বা কোনো ব্লগ যদি আমাদের পোস্টকে লিংক করে, তাহলে কি এটা কি একটা অ্যাটেম্প্ট হিসেবে শো করবে কিনা আমাদের, এই জিনিসটা আমরা এখানে রাখতে পারি। এটা যদি চেক মার্ক করে রাখি তাহলে আমাদের সাথে সাথে একটা অ্যালার্ট বা অ্যাটেম্প্ট শো করবে, ঠিক আছে? অ্যাটেম্প্ট বলতে এসইও অ্যাটেম্প্ট হতে পারে, বা আপনার দেখা যেতে পারে যে আপনার পোস্টের ভিতর যদি আপনি ইউস্ট এসইও নামের প্লাগইন ইউজ করেন, এটা এসইও রিলেটেড কথাবার্তা, যে তখন দেখা যাচ্ছে একটা অ্যালার্ট দেখাবে, একটা রেড সাইন শো করবে। তো এই অপশনগুলো এখান থেকে দেয়া যাবে। তারপরে অ্যালাউ লিংক নোটিফিকেশন ফ্রম আদার ব্লক, পিং ব্যাক এন্ড ট্র্যাক ব্যাক, এগুলো এসইও রিলেটেড। এটা আমি আপাতত আপনাদের মাথায় ঢুকাতে চাই না। অ্যালাউ পিপল টু সাবমিট কমেন্ট অন ইউর পোস্ট, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে আমাদের পোস্টে আমরা কমেন্টটা অ্যালাউ করে রাখতে চাই কিনা ডিফল্ট পোস্ট সেটিং এ। ডিফল্ট হিসাবে আমাদের সব পোস্টেই কমেন্ট অ্যালাউ করা আছে। তো আপনি যদি চান যে আমি হয়তো কোনো পোস্টেই কমেন্ট নিতে চাই না, দুই একটা যে কমেন্ট পেতে চাই যেসব পোস্টে, সেগুলো আমি ম্যানুয়ালি অন করে নিব, কিন্তু সব পোস্টেই যেন কমেন্ট যেন না করা যায়, তাহলে আপনাকে এটা চেক মার্ক উঠাই দিতে হবে। ক্লিয়ার? এটা এই জিনিসটা কি বুঝতে পারছেন নাকি কনফিউজিং করে ফেললাম কারো? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। ওকে ওকে। তারপরে আদার কমেন্ট সেটিং, যে কমেন্ট যে করবে তার কিছু সেটিং আপনি এখানে দিয়ে দিতে পারেন। যেমন কমেন্ট অথর মাস্ট ফিল আউট নেম অ্যান্ড ইমেইল। কমেন্ট যে করবে তাকে কি অবশ্যই তার নেম এবং ইমেইল কি ফিল আপ করতে হবে? আপনি যদি চান যে না, কেউ যেন ইমেইল বা নাম ছাড়াও যেন কমেন্ট করতে পারে, তাহলে এটা আপনি চেক মার্ক উঠাই দেন। এরকম কিছু অপশন আছে। যে আরেকটা কি আছে, ইউজার মাস্ট বি রেজিস্টার্ড এন্ড লগড ইন টু কমেন্ট। ইউজার যদি কমেন্ট করতে চায় তাকে কি অবশ্যই রেজিস্টারেড হতে হবে? তার মানে আপনার ওয়েবসাইটে রেজিস্টার করা থাকতে হবে এবং লগ ইন করে কমেন্ট করতে হবে। এটা যদি আপনি দিতে চান তাহলে এখানে চেক মার্ক করে দেন। তারপরে অটোমেটিক্যালি ক্লোজ কমেন্ট অন পোস্ট ওল্ডার দেন 14 ডেজ। তার মানে পোস্ট হয়তো আপনি আজকে দিলেন, 14 দিন পরে এর পোস্টের কমেন্ট সেকশনটা যেন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। তো এই অপশনটা যদি আপনি দিয়ে দিতে চান এখানে দিতে পারেন, বা এখানে ম্যানুয়ালি আপনি ডে টু সেট করে দিতে পারেন। তারপরে শো কমেন্টস কুকিজ অফ ইন চেক বক্স অ্যালাউইং কমেন্ট অথর কুকিজ টু বি সেট। তার মানে কমেন্ট যারা করবে তাদের কুকিজটা যেন অবশ্যই যেন অন করা থাকে। দেখবেন আপনারা যে আপনারা যখন ইনকগনিটো উইন্ডোতে থাকেন তখন কিন্তু আপনাদের কুকিজটা অফ থাকে। যেমন দেখবেন যে কুকিজ অফ থাকলে আপনি গুগল ড্রাইভের ফাইলও ডাউনলোড করতে পারেন না, দেখা যায় যে বলে কুকিজ সেটিংটা অন করে নেন। তো এই জিনিসটা আপনি কমেন্ট সেকশনের জন্য চালু করতে চান কিনা, এটা হচ্ছে সেই অপশন। তারপরে ইনেবল থ্রেড কমেন্টস লেভেলস ডিপ। তার মানে কমেন্টের রিপ্লাই কমেন্টস যে করে, ধরেন যে একজন কমেন্ট করেছে, তো সেই কমেন্টের রিপ্লাইয়ে এরকম কয়টা কমেন্ট করা যাবে, এইগুলো হচ্ছে এই রিলেটেড। দেন কি আছে, ব্রেক কমেন্টস ইনটু পেজ, টপ লেভেল কমেন্টস পার পেজ। তার মানে প্রত্যেকটা পেজে কয়টা কমেন্ট শো করবে এবং কোন অ্যাসেন্ডিং অনুসারে শো করবে, যে দেখা যাচ্ছে শুরুতে যারা কমেন্ট করেছে তাদের, নাকি শেষের দিকে যারা কমেন্ট করেছে তাদের। কমেন্ট শুড বি ডিসপ্লেড উইথ দ্য ওল্ডার কমেন্টস এট দ্য টপ অফ ইচ পেজ। তারপরে ওল্ডার কমেন্ট গুলো শো করবে কিনা এই রিলেটেড কিছু এখানে কথাবার্তা, এগুলো তেমন একটা লাগে না। এখানে যেটা লাগে, এই যে কমেন্ট অথর মাস্ট বি ফিল, আমি যদি একটু ক্লিয়ার করে নেই, এখানে লাগে হচ্ছে কমেন্ট অথর, এটা লাগে, এইটা লাগে, ইউজার মাস্ট বি রেজিস্টারেড, এটা আপনাদের লাগে, এটাও তেমন একটা লাগে না, আর এইগুলোও লাগে না। এই দুইটাই বেশিরভাগ ক্ষেত্রে লাগে। তারপরে কি আছে, এইটুক সেকশনের ভিতর কারো কোনো কিছু নিয়ে কনফিউজ? তারপরে দেখেন আর একটা অপশন আছে, ইমেইল মি, স্ক্রিনশট কন্ট্রোল সি হয়ে আছে সেই জন্য। এখানে দেখেন ইমেইল মি হোয়েনেভার, আমাকে কখন ইমেইল করবে, অ্যাডমিনিস্ট্রেটরের ইমেইলে হয়তো একটা ইমেইল যাবে,
যে কেউ যদি আমার পোস্টে কমেন্ট করে সাথে সাথে আমি হয়তো একটা ইমেইল পাবো, বা একটা কমেন্ট যদি কেউ যদি করে সেটা মডারেশনে রেখে আমাকে সাথে সাথে ইমেইল করবে যে এই কমেন্টটা অ্যাপ্রুভের জন্য ওয়েট করতেছে। এই ধরনের ফ্যাসিলিটি গুলো যদি চাই তাহলে এই দুইটা অপশন আমরা ইউজ করতে পারি। তারপর বিফোর এ কমেন্ট অ্যাপিয়ার, একটা কমেন্ট হয়তো কেউ করলো, সেটা অ্যাপিয়ার হবে কখন? যদি যদি আমরা যদি ম্যানুয়ালি অ্যাপ্রুভ করি তাহলে কি অ্যাপ্রুভ হবে? এরকম যদি অপশন চান তাহলে এটা দিয়ে দিতে পারেন, কমেন্ট অথর মাস্ট হ্যাভ প্রিভিয়াসলি অ্যাপ্রুভ কমেন্ট। তার মানে কি, যে হয়তো কোন লোক আপনার পোস্টে কমেন্ট করছে, ধরলাম যে সাগর ভাই আমার একটা পোস্টে কমেন্ট করছে, তো আমি যদি এই সেটিংটা যদি অন করে রাখি, তার মানে এখন যে অবস্থায় আছে সে অবস্থায় যদি থাকে, তাহলে তার কমেন্টটা আমি ফার্স্ট বারে অ্যাপ্রুভ করে দেওয়ার পর যতবার কমেন্ট করবে সেটা অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, যে প্রিভিয়াস কোনো কমেন্ট তার অ্যাপ্রুভ থাকলে এর পরের কমেন্ট গুলো অটোমেটিক যেন অ্যাপ্রুভ হয়। তো এই ফ্যাসিলিটিটা এখানে আপনি দিয়ে দিতে পারেন কমেন্ট মডারেশন রিলেটেড। তারপরে আপনি এখানে কিছু ওয়ার্ড দিয়ে দিতে পারেন, যেগুলো ওয়ার্ড লেখা থাকলেই হয়তো আপনার কমেন্টটা যেন মডারেশনের জন্য ওয়েট করে, বা আপনার কাছে যেন একটা ইমেইল যায়, এরকম যদি চান। যেমন আপনি এখানে হয়তো একটা কি বলবো, একটা খারাপ কথা এখানে লিখলেন, যে এই এই লেখাটা যদি আমার পোস্টে যদি কেউ যদি কমেন্ট সেকশনে দেয়, সাথে সাথেই যেন তার কমেন্টটা যেন মডারেশনের জন্য যেন চলে আসে। কারণ দেখা যাচ্ছে যে অনেক খারাপ কিছু লিখে কমেন্ট করতে পারে, অনেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে কমেন্ট করতে পারে। এইগুলো আপনি এড়ানোর জন্য এখানে একটা সহজ একটা মাধ্যম আছে, এখানে আপনি কথাগুলো লিখে রাখতে পারেন, যেটা হয়তো আপনি স্প্যাম হিসেবে ডিটেক্ট করতে চান। আবার এখানে কিছু লিঙ্কও দিয়ে দিতে পারেন, তাই না? যেমন facebook.com লিঙ্কটা দিয়ে দিলেন, যে কেউ যদি তার facebook.com যে কোনো ইউআরএল যদি এখানে যদি কমেন্ট করে, সাথে সাথে যেন এটা যেন মডারেশনের জন্য ওয়েট করে। আচ্ছা, ফার্স্ট এডটা আমি যেটা বললাম সেটা হচ্ছে যে যেগুলো আপনি অ্যাপ্রুভ করতে চান সেগুলো লিখতে পারেন। আর ডিসঅ্যালোড কমেন্ট একটু তার মানে উপর নিচ হয়ে গেছে, ডিসঅ্যালোড কমেন্টস গুলো এখানে হবে। তার মানে যেগুলো অ্যাপ্রুভ করতে চান না, যে ওয়ার্ড গুলো থাকলে অ্যাপ্রুভ হবে না সেগুলো এখানে দিতে হবে, আর যেগুলো থাকলে মাস্ট বি অ্যাপ্রুভ হবে। যেমন ভালো ভালো কথাটা যদি এখানে দিয়ে দেন, তাহলে কেউ যদি ভালো বলে সাথে সাথে ওই কমেন্ট অ্যাপ্রুভ। আর যদি আপনি যদি চান খারাপ, খারাপ কথাটা যেন অ্যাপ্রুভ যেন না হয়, তাহলে এখানে দিয়ে দিতে পারেন। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন? স্যার প্রথম লাইনে লেখলো ভালো ওয়ার্ডটা স্যার, সেকেন্ড লাইনে তার কমেন্টের খারাপ ওয়ার্ডটা আছে, তাইলে কি করবে স্যার? এটা আসলে যে ওই সেন্টেন্সের ভিতর একটা কথা একটা ওয়ার্ডই যদি থাকে, সাথে সাথে ওটা ডিসঅ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, ভালো খারাপ লিখলো, তাহলে এর ভিতর খারাপ কথাটা আছে, তাহলে এটা সাথে সাথে ডিসঅ্যালাউড। ঠিক আছে, ও অনলি ওয়ার্ড খুঁজতেছে, পুরো সেন্টেন্স ও পড়তেছে না, ওয়ার্ডের সাথে ম্যাচ করলেই সাথে সাথে এটা ডিসঅ্যাপ্রুভ করে দিবে। আর দেখা গেল যে ভালো লিখছে, শুধু ভালো খারাপ দুইটাই লিখছে, তো সেই ক্ষেত্রে খারাপটাই গ্রহণযোগ্য হবে। ঠিক আছে, ভালোটা না। বুঝতে পারছেন? স্যার তারপরে দেখেন পোস্টে অ্যাভাটার শো করবে কিনা। অ্যাভাটার বলতে কোনটা? এই যে আমার যে ইমেজ, একটা ছোট্ট একটা ইমেজ শো করছে না এখানে, আমি যদি এখন যদি একটা পোস্ট করি এবং আমার পোস্ট যদি কেউ যদি ভিজিট করে, দেখবে যে এর অথরকে তার একটা অ্যাভাটার দেখা যাচ্ছে, তার ইমেজটা দেখা যাচ্ছে। এটা আমরা শো করাতে চাই কিনা সেই অপশনটা। তারপরে আমরা কোনো রেটিং টেটিং শো করাতে চাই কিনা, বা আমরা অ্যাভাটার গুলো কোথা থেকে শো করাতে চাই, এই অপশন গুলো বিভিন্ন জায়গা থেকে আপনি অ্যাভাটার নিয়ে শো করাইতে পারেন। যদিও এগুলা তেমন একটা করা হয় না, দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে হয় গ্যাভাটার ইউজ করা হয়, না হলে মাইস্টেরি পারসন ইউজ করা হয়। এই মাইস্টেরি পারসনটা কি, এই যে এইরকম একটা আইকন শো করবে, কে পোস্ট করলো তার ছবিটা দেখা যাবে না। ঠিক আছে, এরকম একটা শো করে। তো ডিসকাশনের ভিতর অনেক কিছু আছে, হয়তো অনেক কিছু বলছি অলরেডি, অনেক কিছু ভুলে গেছেন। তো বাসায় একবার প্র্যাকটিস করলে আশা করি যে কাজ করবে। আপনারা কিভাবে কাজ করবেন জানেন? আপনি কি করবেন, যে ইউজার মাস্ট বি রেজিস্টার্ড ইন লগ ইন টু কমেন্ট, এটা চেক মার্ক করে আপনি সেভ করেন। সেভ করে দেখেন তো আপনি তার মানে অন্য একটা ব্রাউজার থেকে যে আসলেই ই ছাড়া কি বলে
লগইন ছাড়া আসলে কমেন্ট করা যায় কিনা আপনি একবার পরীক্ষা করে দেখবেন, তাহলে ওই জিনিসটা আরো ভালোভাবে মনে থাকবে। তারপরে মিডিয়া নামে একটা সেটিং আছে, এখানে মিডিয়া রিলেটেড কাজগুলো এখানে করা যাবে। যেমন আপনাদের বলছিলাম না যে ওয়ার্ডপ্রেসে 3টা সাইজে কিন্তু ইমেজ কিন্তু কনভার্ট হয়ে যায়। যে কোনো একটা ইমেজ আপলোড করলেই সেই ইমেজটা 3টা সাইজে থাকে, থাম্বনেল সাইজ, মিডিয়াম সাইজ এবং লার্জ সাইজ। তো এইখানে সেই সাইজগুলো আপনি ডিফাইন করে দিতে পারেন যে লার্জ সাইজের জন্য কত পাবে, ম্যাক্স সাইজের জন্য কত পাবে, মিডিয়াম সাইজের ওয়াইডটা কত পাবে, হাইটটা কত পাবে, লার্জ সাইজের ওয়াইডটা কত পাবে, হাইটটা কত পাবে, এগুলো আপনারা এখান থেকে ডিক্লেয়ার করে দিতে পারেন। তারপরে আমরা যে ইমেজগুলো আপলোড করছি দেখবো যে সেই ইমেজগুলো মান্থ এন্ড ইয়ার বেসড ফোল্ডারে আপলোড হয়ে থাকে। তো সেটা কি এইভাবে কি অর্গানাইজ হবে কিনা সেটা এখান থেকে আপনি অ্যালাউ বা ডিসঅ্যালাউ করতে পারেন। মিডিয়া নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। দেখেন অলরেডি 2 আওয়ার চলে গেছে মাত্র কয়েকটা অপশন দেখার পরে। তারপরে দেখেন পার্মালিংকস নামে একটা অপশন আছে। পার্মালিংকস সেটিং এর ভিতর পার্মালিংকসটা কি? যে পার্মানেন্ট একটা লিংক, তাই না? আমরা কোন ওয়েবসাইটের জন্য পার্মানেন্ট কোন টাইপের লিংক চাই সেটাই এই পার্মানেন্ট লিংক থেকে সেটআপ করে দিতে হবে। যেমন আমরা যদি আমাদের পোস্ট গুলো যদি দেখি, এই যে হ্যালো ওয়ার্ল্ড পোস্টটা, এই হ্যালো ওয়ার্ল্ড পোস্টের লিংকটা কেমন দেখেন তো। হ্যালো ওয়ার্ল্ড পোস্টের লিংক হচ্ছে ঝালকাঠি/2021 সালের এই 02 মাসের 22 তারিখে হ্যালো ওয়ার্ল্ড নামের পোস্টটা পোস্ট করা হয়েছে, এটাই কিন্তু এর পার্মালিংক। তাহলে এইরকম লিংক আপনি চান কিনা? এইরকম লিংক যদি চান, দেখেন যে আপনার পার্মালিংকে এইরকম লিংক সেটআপ করা আছে যে ডে এন্ড নেম। ডে এন্ড নেম, তার মানে আমাদের লিংকের স্ট্রাকচারটা এরকম হবে। তো আমরা যে স্ট্রাকচারের লিংকটা চাই সেটাই আমরা রাখতে পারি, ঠিক আছে? সেটাই আমরা দিয়ে দিতে পারি। যেমন আমরা যদি চাই যে আমাদের লিংক হবে হচ্ছে পোস্ট নেম, এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি, ঠিক আছে? এই পোস্ট নেমটা হচ্ছে মোস্ট এসইও ফ্রেন্ডলি, যে আপনার ওয়েবসাইট স্ল্যাশ ওই পোস্টের নেমটা, কারণ পোস্টের নেম কিন্তু সবসময় এসইও অপটিমাইজ করেই কিন্তু বানানো হয়। এখন যদি আমি যদি পোস্টটা যদি ভিজিট করি, তাহলে দেখেন এখন লিংকটা কেমন। এখন দেখেন লিংকটা এই যে ঝালকাঠি স্ল্যাশ আমার পোস্ট নেম। তো এইভাবে আপনি আপনার যে স্ট্রাকচারে ক্লায়েন্ট আপনার কাছে চাইবে, ক্লায়েন্ট না চাইলে আপনি পোস্ট নেমটা সিলেক্ট করে দিবেন, আর ক্লায়েন্ট না চাই তার মানে ক্লায়েন্ট যদি স্পেসিফিক কোনো কিছু চায় সেটাও আপনি এখান থেকে ম্যানেজ করতে পারেন। প্লাস আপনি একটা কাস্টম স্ট্রাকচারও দিয়ে দিতে পারেন। আপনি হয়তো চাচ্ছেন যে শুধু ডেস স্ল্যাশ যেন আপনার পোস্টের ইটা থাকে, কি বলে যে পোস্টের ক্যাটাগরি, এরকম যদি লিংক চান তাহলেও কিন্তু এটা কিন্তু একসাথে দিয়ে দিতে পারেন। তো এই অপশনগুলো এখানে দিছে যে আপনি কিভাবে স্ট্রাকচারটা চান। এটা মোস্ট ইম্পর্টেন্ট সেটিং। এই পার্মালিংকসটা আপনি যতবারই ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন আপনার প্রথম কাজ হবে হচ্ছে পার্মালিংক থেকে লিংক ফরম্যাটটা চেঞ্জ করে নেওয়া। তারপরে যদি আপনি ক্যাটাগরি পেজ যদি লিংক চান সেটাও এখান থেকে করে নিতে পারেন। তো আমরা বাই ডিফল্ট এইটা থাকে ডে এন্ড নেম থাকে, এটা চেঞ্জ করে আমরা পোস্ট নেমই দেই। আমি অন্তত যতগুলো প্রজেক্ট করছি আজ পর্যন্ত। তারপরে দেখেন প্রাইভেসি নামের আরেকটা অপশন আছে, প্রাইভেসি সেটিং। আচ্ছা, পার্মালিংকস নিয়ে কারো কোনো কোশ্চেন? পার্মালিংকস বুঝেন নাই, পার্মালিংকসটা কি থাকলে বলতে পারেন। দেন প্রাইভেসি সেটিং, তার মানে আমরা আমাদের যে সাইটটা, তাই না, আমাদের হয়তো আমাদের একটা সাইট আছে এই যে ঝালকাঠি, এই ঝালকাঠি সাইটের ভিতর এসে এই সাইটটা ধরলাম যে লাইভ করলাম, এখন এই সাইটে এসে কেউ হয়তো এই পোস্টে একটা কমেন্ট করছে। কমেন্ট করার জন্য হয়তো আমি তার কাছ থেকে কি চাচ্ছি, ইমেইল চাচ্ছি, তার নেমটা চাচ্ছি,
এইগুলা কিন্তু তার কিন্তু প্রাইভেট ইনফরমেশন, বা হয়তো এই সাইটটা যে ভিজিট করতেছে তখন আমরা তার ডেটাগুলো কুকিজে রেখে দিচ্ছি, আমাদের কুকিজের ভিতর রেখে দিলাম, তার ব্রাউজার হিস্টোরি থেকে, কুকিজ থেকে হয়তো আমরা তার ডেটাগুলো, ইনফরমেশনগুলো ইউজ করার চেষ্টা করতেছি, বা গুগল অ্যানালাইটিক্স, ফেসবুক অ্যানালাইটিক্স দিয়ে আমরা তাদের ডেটাগুলো ইউজ করার চেষ্টা করতেছি। এটা কিন্তু অপরাধ, ঠিক আছে? এটা কিন্তু তথ্য অধিকারে কিন্তু অপরাধ, তথ্য প্রযুক্তি আইনে কিন্তু অপরাধ, যে আপনি কারো ডেটা তার অনুমতি ছাড়া কিন্তু ইউজ করতে পারেন না। তো আপনি সেইগুলা প্রাইভেসি পলিসি পেজে দিয়ে দিতে পারেন, যে আমরা আপনার ওয়েবসাইটের কি বলবো, আমরা আপনার ওয়েবসাইটে যে তথ্যগুলো আপনি দিবেন, আমরা সেই তথ্যগুলো কোনো খারাপ কাজে ইউজ করব না, এই ধরনের প্রাইভেসি পলিসি আপনি দিয়ে দিতে পারেন। আমাদের কোম্পানি আপনাদের তথ্যের নিরাপত্তার ব্যাপারে সচেষ্ট, বা আপনার ইমেইলটা শুধু আমরা ইউজ করব হচ্ছে আমাদের নিজেদের ইমেইল মার্কেটিং এর ক্ষেত্রে। অনেকে হইতে পারে এমন কিছু করতে পারে যে আপনি হয়তো এখানে ইমেইল সাবমিট করেন আর সেই ইমেইল গুলো বিক্রি করে দেয়। হয়তো আপনার একটা ব্লগ আছে, তাই না? আপনার একটা ব্লগ আছে, ধরেন যে ক্রিকেটের ব্লগ, ক্রিকেট নিয়ে আপনি কথাবার্তা লেখেন। এখন যে ক্রিকেটের কথাবার্তা গুলো নিয়মিত পড়ে, নিয়মিত কমেন্ট করে, তাহলে সে একজন ক্রিকেট লাভার, যে ক্রিকেট খেলে বা ক্রিকেট, তো তার কাছে কিন্তু আমরা কিন্তু ক্রিকেটের বিভিন্ন জিনিস সরঞ্জামাদি বিক্রি করতে পারি, তাই না? যেমন তার কাছে হয়তো ব্যাট বিক্রি করতে পারি। তো আমরা কি করলাম, যে হয়তো এইসব বিক্রি করে তার কাছে আপনার ইমেইলটা দিয়ে দিলাম, আমাদের এই ক্রিকেটের ওয়েবসাইটে একজন রেজিস্ট্রেশন করছে, তার ইমেইলটা আমরা দিয়ে দিলাম, যে এর কাছে মার্কেটিং করেন, এ নিয়মিত আমার ক্রিকেট রিলেটেড পোস্ট গুলো পড়ে। তো তখন কিন্তু দেখা যাচ্ছে সে মার্কেটিং করলো ওই লোকের কাছে, ওই লোকটা আবার হয়তো পুলিশের কাছে কমপ্লেইন করলো যে আমার ইমেইলটা কি যেন ভাবে এই কোম্পানি জেনে গেছে, তো এটা আমি জানতে চাই আসলে এই ইমেইলটা কই পাইলো। তো তখন হয়তো তখন তারা বললো যে আমরা পাইছি অমুকের কাছ থেকে, আপনার এই ক্রিকেট ব্লগের নামটা বলে দিল। তো তখন কিন্তু আপনার নামে কিন্তু কমপ্লেইন করে কিন্তু আপনি কিন্তু কেসে বা ফেসে যেতে পারেন। তো এই রিলেটেড যেন তার মানে কোনো ঝামেলায় যেন না পড়েন, সেই জন্য একটা ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি পেজ থাকা খুবই ইম্পর্টেন্ট। এবং এটা আমাদের এশিয়াতে এখনো খুব জরুরি না হলেও ইউরোপীয় কান্ট্রি গুলোতে এই প্রাইভেসি পলিসি পেজ খুবই ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমাকে অবশ্যই ক্লায়েন্টের জন্য একটা প্রাইভেসি পেজ সেট আপ করে দিতে হবে, এবং সেই পেজটা আমি এখান থেকে চেঞ্জ ইওর প্রাইভেসি পলিসি পেজের ভিতর এই প্রাইভেসি পলিসিটা দিয়ে দিব, ঠিক আছে? দিয়ে ইউজ দিস পেজ দিয়ে দিব, তাহলে ওই পেজটা প্রাইভেসি পলিসি পেজ হিসেবে কাউন্ট হবে। তো এরপরে যদি ওই প্রাইভেসি পলিসি পেজটা থাকতো ক্রিকেট ওয়েবসাইটে, যে ওইখানে লিখলাম যে আমি শুধু আপনার ইমেইলটা মার্কেটিং এর কাজে ইউজ করব, তো আমার বিরুদ্ধে পরে কমপ্লেইন করলেও আমি বলে দেব আমার তো প্রাইভেসি পলিসিতে লেখাই আছে, সব ডিটেইলস তো লেখাই আছে, এবং আপনি সাইন ইন করার সময়ও কিন্তু চেক মার্ক করেই সাইন আপ করছেন যে আপনি আমাদের প্রাইভেসি পলিসি মেনে চলবেন। তো তখন কিন্তু আর আপনার কিন্তু কোনো ঝামেলা থাকলো না, এবং ক্লায়েন্টও কোনো ঝামেলায় পড়লো না যদি ক্লায়েন্টের এই রিলেটেড কোনো যদি সার্ভিস থাকে। তো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে প্রাইভেসি পলিসি পেজটাই খুবই ইম্পর্টেন্ট। ক্লায়েন্ট না চাইলেও আপনি ক্লায়েন্টকে বলবেন যে তোমার প্রাইভেসি পলিসি পেজে কি কোনো ইম্পর্টেন্ট কিছু আছে যেটা দিতে হবে, তুমি বলতে পারো, না হলে আমি জেনারেলাইজ, তার মানে দেখেন যে ওয়ার্ডপ্রেসের যে প্রাইভেসি পলিসি পেজটা, সেটা দেখবেন যে মোটামুটি রেডি করাই থাকে, একটা কন্টেন্ট রেডি করাই থাকে, জাস্ট কিছু পরিবর্তন করলেই সেটা ইউজ করা যায়। আমি যদি প্রিভিউ করি, দেখেন হু উই আর, আওয়ার ওয়েবসাইট ইজ হোয়াট পার্সোনাল ডাটা উই কালেক্ট, এইগুলো দেখেন এখানে মোটামুটি থাকেই। অ্যানালাইটিক্স, এখানে মোটামুটি সবকিছুই সেট আপ করা থাকে। তো এইগুলো একটু এডিট করে ক্লায়েন্টকে দিয়ে দিতে পারেন। আমার একটা ক্লায়েন্ট এরকম, আমি তাকে জানতাম না তখন এই প্রাইভেসি পলিসি পেজের ব্যাপারটা, তো ক্লায়েন্টকে দিছিলাম না, পরে ক্লায়েন্ট অনেক ঝামেলায় পড়ছিল, তারপরে বলল যে তুমি এটা আমারে দিবা না, আমাদের ইউএস এর জন্য এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তার মানে গভর্নমেন্টের ঝামেলায় পড়ছে উনি এই প্রাইভেসি পলিসি পেজ নিয়ে। দেখা যাচ্ছে আপনি ফেসবুকে অ্যাডস দিলেন আপনার ওয়েবসাইট নিয়ে, তো তারা ওইখান থেকে ফেসবুক থেকে আপনার ওয়েবসাইটে যাচ্ছে,
এবং আপনি তাদের ডেটাগুলো কালেক্ট করতেছেন। এই ডেটাগুলো কিভাবে কালেক্ট করে, কিভাবে এগুলো নিয়ে কাজ করে, এগুলো নিয়ে আমরা হালকা ডিসকাস করব আমাদের বিভিন্ন সেশনে। এগুলো নিয়ে ডিসকাস করা হবে যে কিভাবে আপনারা দেখবেন আপনারা গুগলে কিছু সার্চ করলেই সেই জিনিসটা আপনার ফেসবুকে শো করে। ফেসবুকে কিছু সার্চ করলে, কোনো প্রোডাক্ট সার্চ করলে সেইগুলো আবার গুগলে শো করে। আবার দেখবেন যে আপনি আপনি হয়তো ফেসবুক, আপনি হয়তো একটা ওয়েবসাইটে ভিজিট করছেন, আজ daraz.com এ আজকে ভিজিট করছেন, তারপরে আপনি ফেসবুকে গেলে দেখবেন যে দারাজের সব পণ্যই আপনার ফেসবুক অ্যাডসে চলে আসছে। দারাজের বিভিন্ন অ্যাডস, দারাজের বিভিন্ন অফার সেগুলো আসতেছে। তো এগুলো আসলে কিভাবে আসে, এগুলো কিন্তু সবকিছু কিন্তু ডাটা কিন্তু কালেক্ট করে সেই ডেটাগুলোকে অপটিমাইজ করে ইউজারদের কাছে অ্যাডস, অ্যাডভার্টাইজমেন্ট, বিভিন্ন ইমেইল মার্কেটিং এগুলো কিন্তু প্রোভাইড করা হয়। তার মানে আমরা কিন্তু অনলাইনে কিন্তু প্রতিনিয়ত ডাটা দিচ্ছি এবং ডাটা নিয়েই আমাদের কিন্তু রেজাল্টটা দেখাচ্ছে। যেমন যারা ওয়েব নিয়ে কাজ করেন, দেখবেন যে ইউটিউবে আপনি গেলেই ওয়েব রিলেটেড কোনো কন্টেন্ট সার্চ করেন, এরপরে দেখবেন যে ইউটিউবের অ্যাড আসলে আপনার কাছে হোস্টিং কোম্পানির অ্যাড শো করবে। কারণ জানে যে তারা যে এই লোক ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে, ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে, তো এর হয়তো হোস্টিং লাগবে, তো এর কাছে হোস্টিং এর মার্কেটিং করি। তো এই ডাটাগুলো কি করে অ্যানালাইসিস করে, বিশাল একটা সেক্টর এইটা। তো সেটিং এর এই অপশনগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোনটা কিভাবে কাজ করে এবং কোনটার ভিতর কি কি কাজ আছে। আমি মোটামুটি সবগুলো অপশন এখানে শেষ করে ফেলছি। দেন আমাদের হাতে আমি কি এক- অপশন আছে? আর কোনো অপশন নেই। আমি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলেন। আচ্ছা, আমি যদি এইচটিএমএল যে টেমপ্লেট যেটা আমি নিজে বানাচ্ছি, হ্যাঁ, ধরেন ওই যে ডিজাইন করলাম পেজ, সিএসএস, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, এখন এইটার মধ্যে যদি আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি, দেন আমার সবগুলোই কি এটার মধ্যে পাবে? এক্সাক্ট আমি যেভাবে ডিজাইন করছি সেভাবেই পাবে, নাকি আহ, এদের মতো করে আবার নতুন করে টেমপ্লেট নিতে হবে? এই জিনিসটা নিয়ে আমি খুব ইয়া করতেছি, চিন্তায় আছি যে আসলে হবে কি হবে না। কালকে একবার আপনি যদি বলছিলেন যে ওয়ার্ডপ্রেস দিয়ে যদি ওইরকম যদি একটা যদি টেমপ্লেট যদি রাখতে চান, আপনার টেমপ্লেটের মতো টেমপ্লেট ওয়ার্ডপ্রেসে, তো আপনাকে অবশ্যই ওয়ার্ডপ্রেসের টেমপ্লেটটা ফলো করতে হবে। ওয়ার্ডপ্রেস কিভাবে ওদের টেমপ্লেট গুলো রাখে, যেমন ওয়ার্ডপ্রেসে গেলে আপনার এরকম index.html কোনো ফাইল থাকবে না, ওয়ার্ডপ্রেসে থাকবে index.php। এখন ওয়ার্ডপ্রেসে index.php এর মধ্যে আবার দেখবেন যে এই index.php এর ভিতর আপনার index.html এর কোনো ফাইল থাকবে না, কোনো কোড থাকবে না। এই কোডগুলো বিভিন্ন সিঙ্গেলি লোড হবে, single.php নামে ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট আছে। এটা আসলে টেমপ্লেট হায়ারার্কির মধ্যে পড়ে। তো আপনাকে এইরকম টেমপ্লেট যদি আপনি ওয়ার্ডপ্রেসে যদি রাখতে চান, আপনাকে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে হবে। এইটা আপাতত আমরা শুরু করতেছি না। তো এখন আপনি এই জিনিসটা এত ভালো বুঝবেন না, কনফিউজ থাকবেই। এই টেমপ্লেটটা পুরাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে গেলে প্রত্যেকটা সেকশন ডাইনামিক্যালি আসবে, প্রত্যেকটা সেকশন। আমরা কি করব, মানে এক্সাম্পল যদি দেই একটা আপনাদের এই টেমপ্লেটটা নিয়ে। মানে ব্যাপারটা হচ্ছে এটা এইচটিএমএল এর কোনো কোড থাকবে না, সব পিএইচপি কোড দিয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে যদি একটা এক্সাম্পল দেই, ধরেন এই তিনটা হচ্ছে তিনটা পোস্ট, ওয়ার্ডপ্রেসের তিনটা পোস্ট। পোস্টের ক্যাটাগরি দিলাম সার্ভিস, প্রত্যেকটা হচ্ছে এক একটা সার্ভিস। এখন আমি যদি index.php ফাইলটা খুলি, তো index.php এর ভিতর আমি কি করব জানেন? index.php এর ভিতর একটা পিএইচপি কোড দিয়ে একটা লুপ লিখবো। সেই লুপের ভিতর যতগুলো সার্ভিস আছে সবগুলো যেন শো করে, যে সার্ভিসগুলো হচ্ছে ক্যাটাগরি হচ্ছে সার্ভিস। তো তাহলে কিন্তু এই কন্টেন্ট গুলো শো করে যাবে। তো তাহলে ওইখানে HTML এর কিন্তু কোনো কিন্তু কোড কিন্তু থাকলো না। এবং এইগুলো দেখা যাবে যে ওই ওয়ার্ডপ্রেস এর পোস্ট দিয়ে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন, যে পোস্ট ডিলিট করলে এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে, পোস্ট মডিফাইড করলে এখানে মডিফাইড হচ্ছে, পোস্টের ইমেজ চেঞ্জ করলে এখানকার ইমেজ চেঞ্জ হয়ে যাচ্ছে, সবগুলো ডাইনামিক হয়ে গেল। তো এটা একটা ওয়ার্ডপ্রেসের হায়ারার্কি আছে, হায়ারার্কি বলে ওয়ার্ডপ্রেসের ফরম্যাট, যে ওয়ার্ডপ্রেসের ভিতর কি কি থাকে। তো
এইগুলা ফলো করতে হবে, এইগুলা আপাতত আমরা বুঝবো না। কোশ্চেন থাকা ভালো মনে মনে, তার মানে আসলে ইচ্ছা করে যে কিভাবে হবে, জানার ইচ্ছা থাকে, এটা ভালো। তারপরে দেখেন ওয়ার্ডপ্রেসের আরেকটা মেনু আছে পোস্ট ভিউ সেটিং নামে, তাই না? এটা আমরা একটা প্লাগইন ইনস্টল করার কারণে আছে। তো প্লাগইনটা ডিঅ্যাক্টিভ করে দিলে এই অপশনটা চলে যাবে। এন্ড কলাপস মেনু নামে আরেকটা অপশন আছে, এটা দিলে আমাদের ড্যাশবোর্ডটা কলাপস হয়ে যাবে লেফট সাইডে। আবার এর উপর ক্লিক করলে আবার কলাপসটা চলে যাবে। তো এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের মোটামুটি কাজ। তো আমার মনে হয় যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা না, যে ড্যাশবোর্ডের কোনটা কি কাজ করে, এটা সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এটা মোটামুটি ক্লিয়ার। তবে ওকে, আমি যেটা ফেসবুক বললেন লাইভটা ইন করে দেই।